প্রত্যেকটা দেয়ালের দিকে তাকাচ্ছিলাম। তখন মনে হচ্ছিল এটা আমার বাসা এবং আমি এখানে এটার পরে থাকবো না। আশা হবে কিন্তু কেমন ফিলিং হবে। কিছুদিন আগে এক সাক্ষাৎকার অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, কোনো এক অ্যাওয়ার্ড শোতে কোনো এক সিনিয়র সহকর্মী নাকি তার অ্যাওয়ার্ড বাতিল করে আয়োজকদের কাছ থেকে 2টি অ্যাওয়ার্ড বাগিয়ে নিয়েছিল। মুহূর্তেই খবরটি ভাইরাল হয়ে যায়। অনেকেই সামাজিক মাধ্যমে গেসিং খেলতে শুরু করেন। কনফিডেন্সের সাথে লিখেন, জনৈক সেই সিনিয়র আর কেউ নন, তিনি মেহজাবিন চৌধুরী। কিন্তু সত্যি কি তাই? সেটি আমরা জানবো আমাদের পডকাস্ট শো বিহাইন্ড দ্য ফেম উইথ RRK-তে। Dear viewers and listeners, welcome in our celebrity podcast show Behind the Fame with RRK. আজ থেকে মাছরাঙা টেলিভিশন এবং রেডিও 3 রাত 93.6 FM-এ আমরা জানবো তারকাদের না বলা অনেক গল্প, আলোর পেছনের গল্প। আর আজ আমাদের গ্র্যান্ড ডেবিউ এপিসোডের ভেরি এক্সক্লুসিভ গেস্ট অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। হ্যালো ফাইনালি RRK, আপনি পডকাস্ট শুরু করেই দিলেন। মনে আছে তোমার 5 বছর আগে তোমার সাথে একবার বসুন্ধরাতে আমরা ডিসকাস করেছিলাম যে এরকম পডকাস্ট করা যায় কিনা? তুমি আমাকে অনেক অনেক অ্যাডভাইস দিয়েছিলে। এজন্যই কি আমি ফার্স্ট গেস্ট? একদম আমি সেটা মনে রেখেছি। এবং মনে আছে রিক্সা করে আমরা বসুন্ধরাতে এটা নিয়ে কথা বলছিলাম এবং তুমি বলছিলে যে আমার দীর্ঘ জীবনের সেলিব্রিটিদের সাথে যে কথা বলার অভিজ্ঞতা রয়েছে সেটি আমার কাজে লাগানো হচ্ছে। আমার কিন্তু তার আগে মনে হয়নি আমার পডকাস্ট শো হওয়া উচিত। তো তুমি আমাকে সেটি প্রথম বলেছিলে, সেজন্য তুমি আজ আমার প্রথম গেস্ট। থ্যাংক ইউ, আই এম অনার্ড, সিরিয়াসলি। আচ্ছা, তো নাম নিয়ে একটু বলো যে নামটা কেমন হলো, বিহাইন্ড দ্য ফেম উইথ RRK? ভালো। এখন মানে আমাদের তো লাইক পিপল ক্যান সি দ্য ফেম, বাট পিছনের গল্প অনেকেই জানে না। সো আমার মনে হয় RRK বিহাইন্ড দ্য ফেম মানে ইটস আ পারফেক্ট কম্বিনেশন। অ্যান্ড অ্যাজ উই অল নো, আপনার সাথে সবাই আসলে কথা বলতে অনেক কমফোর্টেবল ফিল করে। আমার মনে হয় সেই জায়গা থেকে পডকাস্ট করাটা আপনার জন্য একদম রাইট ডিসিশন। তবে আমি একটু থ্যাঙ্কস দিতে চাই আমাদের শ্রদ্ধেয় ব্যবস্থাপনা পরিচালক স্যারকে, কারণ তিনি কিন্তু নামটা পিক করেছেন। দ্যাটস নাইস। আচ্ছা, এবার তোমার নাম নিয়ে একটু প্রশ্ন করতে চাই। তুমি কিন্তু একবার আমাকে বলেছিলে যে তোমার নাম মেহজাবিন না। দর্শকরা শুনে কিন্তু এখন অবাক হবে যে মেহজাবিনের নাম মেহজাবিন না, তাহলে কি? ওয়েল, লাইক সবাই তো মেহজাবিন বলে, তো এটার উচ্চারণটা আসলে একদমই অন্যরকম। ইটস মেহজাবি। হ্যাঁ, এন বা ন। আচ্ছা, এটা কিন্তু সাইলেন্ট। তো সামহাও আসলে এটা আমি বুঝাতে পারি নাই, অনেকে বলতে পারে নাই। তো পরে আমার মনে হলো এটা নিয়ে আসলে এত টানাটানি, এত বারবার বুঝানোর কিছু নেই। যেটা সবাই ভালোবেসে ডাকছে সেটাই থাকুক। আর তাছাড়া আমার ফ্যামিলি আমাকে জেনিফার ডাকে। জেনিফার? এবং সেখান থেকে কি জেনি, মানে সবাই অনেকে তোমাকে জেনিও ডাকে? আমার ফ্যামিলি আমাকে একেবারেই জেনিফার ডাকে, আমার রিলেটিভসরা জেনিফার ডাকে, কেউ মেহজাবিন আসলে ডাকে না। আর সেই জায়গা থেকে এখন আমার যারা আশেপাশে আমার বন্ধুরা আছে ওখানে অনেকেই আমাকে আসলে জেনি ডাকে, ওটাকে আরও শর্ট করে ফেলেছে। আচ্ছা, তো জেনি, মেহজাবি, আজকে আমরা কোন নামে ডাকবো তোমাকে? আপনি তো মেহজাবিন বলেন, মেহজাবিনই ঠিক আছে। ওকে, আমি কিন্তু মেহুও ডাকি। মেহু তো আমার ফ্যানদের দেয়া নাম। হ্যাঁ, প্রায় বলে। আচ্ছা, ফ্যানদের কথা যেহেতু এলো, তোমার বিপুল ফ্যান রয়েছে এবং তারা কিন্তু রিসেন্টলি একটা বিষয়ে অনেক সংগ্রামী ভূমিকা অবতীর্ণ হয়েছে। কারণ আমি শুরুতে যেটি বলছিলাম দর্শকদের যে আমাদের আরেক প্রিয় অভিনেত্রী তানজিন তিশা, তিনি একটি ইন্টারভিউতে বলেছেন যে তার কোনো অ্যাওয়ার্ড বোধ হয় আরেকজন সিনিয়র অ্যাক্ট্রেস বাগিয়ে নিয়েছে, এবং 2টি অ্যাওয়ার্ড। তো রিসেন্টলি সেখানে অনেকেই তোমার নাম যুক্ত করেছে, তোমার ছবি সহ যুক্ত করেছে। অনেকে ধারণা করছে সেই মানুষটি তুমি। আসলে কি তাই? আপনার কি মনে হয়? আমারটা আমি পরে বলছি, তোমারটা আগে বলো। অ্যাকচুয়ালি ইট ইজ আনফর্চুনেট বিকজ এরকমটা যদি আমার কলিগের সাথে হয়ে থাকে, এরকমটা আমার সাথেও হতে পারে।
সো আমার কাছে অলওয়েজ মনে হয় যখনই আমরা কোনো পাবলিক স্টেটমেন্ট দেই কিংবা কোনো একটা সত্যকে তুলে ধরি অডিয়েন্সের সামনে, তখন পুরোপুরিটাই বলাটা বেটার আর কি। তা না হলে এই যে ধরেন আমার কলিগদের সাথে আমার যেরকম রিলেশনশিপ, আমাদেরটা আমাদের আগের মতোই থাকবে, কিন্তু ফ্যানদের মধ্যে এক ধরনের প্রবলেম শুরু হয়ে যায়, ও ওকে ব্লেম করে, ও ওকে ব্লেম করে। সো আমার মনে হয় ইটস বেটার দ্যাট যদি আসলে অন্যায় হয়ে থাকে তাহলে পুরো ব্যাপারটা একেবারে ক্লিয়ার করে ফেললে বেটার, যে কে করেছে, কেন করেছে, কোন অ্যাওয়ার্ড ফাংশনে আসলে এরকম, এটাকে তো দুর্নীতিই বলা হয় অবশ্যই, তাই না? সো সেটা যদি হয়ে থাকে তাহলে আমরাও মানে অন্যরাও যদি জানতে পারে যে কোথায় এই ধরনের জিনিসগুলো হচ্ছে, তাহলে ওই অ্যাওয়ার্ড ফাংশনগুলো ধরেন আমরাও বা অন্যরাও আসলে অ্যাভয়েড করে যাবে। সো আমার মনে হয় ইটস অলওয়েজ বেটার টু লাইক সে 100%, আর না হলে দরকার নেই। আমি যেটা দেখেছি অনেকে তোমার নাম মেনশন করেছে এই কারণে, কারণ তুমি রিসেন্টলি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পেয়েছো 2টি। আমি 2019-এও পেয়েছি, এখনো পেয়েছি। হ্যাঁ, এবং সেই তোমার 2টি অ্যাওয়ার্ডের যেই ক্যাটাগরি ছিল আমি দেখেছি সেখানে তানজিন তিশার নমিনেশনও ছিল না। হ্যাঁ, তাহলে তো তানজিন তিশার পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তার মানে সে হয়তো তোমাকে মিন করেনি, অন্য কাউকে মিন করেছে। দেখেন, ডেফিনেটলি এখানে আমাকে মিন না করাটাই স্বাভাবিক, যেহেতু আসলে তিশার নমিনেশন ছিল না। বাট এখন একটা স্টেটমেন্টকে আসলে যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসলে প্রেজেন্ট করা হয় ডিফারেন্ট নিউজ পোর্টালস, স্পেশালি অনলাইনগুলোতে, তখন আসলে যেই ফ্যানরা আসলে ওইভাবে স্টাডি করে না কিংবা পিছনের গল্পগুলো জানে না, কে কোন অ্যাওয়ার্ডে নমিনেশন পেয়েছে, কে কোথায় পায় নাই, তারা আসলে একদম প্রাথমিকভাবে যার 2টা অ্যাওয়ার্ড তার নামটাই মাথায় আসাটা খুবই স্বাভাবিক। ফরগেট অ্যাওয়ার্ড, তিশার সাথে আমি যতদূর দেখেছি তোমাদের খুব একটা ভালো সম্পর্ক, তোমরা দেশের বাইরেও ঘুরেছো এবং তোমার বিয়ের সবগুলো অনুষ্ঠানে কিন্তু তিশা খুব সুন্দরভাবে এসেছিল। তো আমার মনে হয় যে তোমাকে শুধু ব্লেম দেওয়াটা বোধহয় অনেকের ঠিক হয়নি। আমার মনে হয় দিস ইজ দি ল্যাক অফ স্টাডি বাই ফ্যান্স। ফ্যান বলা যায় না, অন্ধ দর্শক বলা যায় আর কি। আচ্ছা, তবে হয় না যে তোমারও যেমন ফ্যান আছে, অন্য শিল্পীদেরও তো ফ্যান রয়েছে এবং তারা কিন্তু প্রায় মনক্ষুণ্ণ হয় যে তুমি এত অ্যাওয়ার্ড কেন পাও। আসলে তোমাকে বলা হয় পুরস্কার কন্যা, এবং 9টি মেরিল প্রথম আলো তোমার ঘরে রয়েছে, যেখানে অনেকের হয়তো একটিও নেই। হ্যাঁ, তো এটা আসলে তুমি কিভাবে দেখো যে অনেকে এটাই খুব বিরক্ত হয় যে আবার মেহজাবিন? শুনেন, এই একই ফিলিং আসলে আমারও অনেক বছর ধরে এই ফিলিংটাই ছিল যে অন্য আর্টিস্টরা এত পাচ্ছে কেন। 2000 আমি কাজ শুরু করেছি 2009-এ, 2010 একটা দুটা কাজ করেছি, 11, 12, 13, 14, 15, 16, 12 সালে 17 তুমি ফার্স্ট মেরিল প্রথম আলো নমিনেশন পেয়েছিলে এবং সেটা মাছরাঙা টেলিভিশনে প্রচারিত সুপারস্টার ধারাবাহিকের জন্য, এবং তারপরে 12-তে ছিল না 14-এর দিকে ছিল। আমার প্রথম দিকে তো আমি নমিনেশনই পাই নাই। 2014-এ সম্ভবত সুপারস্টার যে সিরিয়াল ওইটা 2014 বা 15-এর দিকে আমরা করেছিলাম। কিন্তু আমি দেখেছি 12-13 থেকে তুমি নমিনেশন পাচ্ছিলে। আমি নমিনেশন অনেকবার পেয়েছি কিন্তু অ্যাওয়ার্ডের মুখ দেখা হয়নি কখনো। তো আমারও আসলে অনেক বছর আসলে এইভাবে এই চাওয়াটা নিয়েই পার করে ফেলেছিলাম আমি, যে আমি কবে পাবো, আমার কাজগুলো কবে হাইলাইট হবে, কবে আমি অ্যাওয়ার্ড উইনিং কাজগুলোর মধ্যে কাস্ট পাবো। সো আমার মনে হয় এটা খুবই স্বাভাবিক যখন একটা অ্যাক্টর প্রথম দিকে কাজ শুরু করে, তার অনেক ধরনের ইচ্ছে থাকে এবং অনেক লম্বা সময় তার একটা স্ট্রাগলিং পিরিয়ড যায়, এবং ওই সময় হচ্ছে গিয়ে তার একটা ক্ষুধা থাকে যে আমি কেন পাচ্ছি না। আমার মনে হয় এটা খুবই দরকার। এবং আমার একটা সময়, এটা একটা সময় না, 2010, 11, 12, 13, 14, 15, 16, 17 পর্যন্ত আমি কোনো অ্যাওয়ার্ড পাই নাই। তো আমি আসলে এই যে আমি অ্যাওয়ার্ড পাই নাই এতগুলো বছর, 7-8 বছর, এগুলো নিয়ে কেউ কথা বলে না, কিন্তু যখন থেকে পাচ্ছি সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়। তুমি যখন চিরকাল আজ নাটকের জন্য ক্রিটিকদের অ্যাওয়ার্ড পাওনি, সেটা নিয়েও অনেকে কিছুই বলেনি, কিংবা ভুল জন্ম তোমার একটা অসাধারণ নাটক, কিংবা আমি যদি লাস্ট ইয়ারের কথাই ধরি, তিথি ডোর কিংবা কাজলের দিন রাত্রে, তোমার অসংখ্য ভালো নাটক রয়েছে যেগুলো তোমার ফ্যানরা এক্সপেক্ট করেছিল তুমি অ্যাওয়ার্ড পাবে, কিন্তু সেটি কিন্তু হয়নি।
ভেরি আনফর্চুনেট। তাহলে আমি বলতে পারি কেন এই অ্যাওয়ার্ডগুলো আমি কেন পাই নাই। বাট আমার মনে হয় ইট ইজ ওকে, দিস ইজ পার্ট অফ লাইফ। অ্যান্ড আজকে থেকে আমার মনে হয় খুব জলদি আমি কোনো অ্যাওয়ার্ডই আসলে পাবো না, বিকজ আমার কাজের সংখ্যা অনেক কমে গেছে, আমি অনেক বেছে বেছে কাজ করছি, এবং আরও অনেক নিউ কামার্সরা আছে যারা হচ্ছে দে আর গ্রোয়িং অ্যান্ড তাদের ফ্যান ক্রিয়েট হচ্ছে, ফ্যান বেস বাড়ছে, তো আলটিমেটলি তারা পাবে। সো আমার মনে হয় দিস ইজ পার্ট অফ লাইফ, অ্যান্ড এটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে ফেলি। এটা বলাটা খুবই সহজ, হয়তো বা কিছুদিন পর আমারও মনে হবে আমি কেন অ্যাওয়ার্ড পাচ্ছি না, এটা অন্যরা কেন পাচ্ছে। এমনিও পাচ্ছ না, আমার মনে হয় এটা হতেই পারে। আমার কেন যেন মনে হচ্ছে তুমি পাচ্ছ না, কারণ তুমি তো বিদেশ চলে যাবে। তুমি তো কয়েকদিন আগে তুমি স্ট্যাটাস দিলে যে কানাডায় যদি থেকে যেতে পারতাম। আমি ওই গার্ডেনের কথা বলেছিলাম। ওকে, কিন্তু নিউজ তো হলো কানাডায় স্থায়ী হচ্ছেন মেহজাবিন। এটাই তো হয় ভাইয়া, মানে এটাই তো হয় না যে আমি লিখবো এত বড় একটা প্যারাগ্রাফ, ওখান থেকে একটা লাইন হাইলাইট হবে যে কানাডাতে থেকে যাবে মেহজাবিন বা থেকে যাওয়ার। আমি তো আরেকটি খবর শুনেছি, তোমার নাকি ডিভোর্স হচ্ছে। আর কিছু শুনেন নাই? আমি একটা নিউজ দেখেছি, কয়েকটা নিউজ ইনফ্যাক্ট, সেখানে লেখা যে ডিভোর্স নিয়ে ব্যাখ্যা দিলেন মেহজাবিন। তো মেহজাবিন আমাদের ব্যাখ্যা দিক একটু। না, এটা খুবই ফানি গল্প। I think it is funny and sad at the same time, because see, I am very happy in my life, এবং ওই হ্যাপিনেসের কিছু কিছু মুহূর্ত আসলে আমার ইচ্ছা করে আমি এটা আমার ফ্যানদের সাথে দেখাই, কিংবা আমার ফ্যামিলি দেখবে, রিলেটিভসরা দেখবে। তো অনেক হ্যাপিনেসের মধ্যে এইটুকু হচ্ছে গিয়ে শেয়ার করা হয়। এখন ওই এইটুকুতে অনেক মানুষের খারাপ নজর থাকে, পচা কমেন্টস আসে। আমি আসলে ওইভাবে, তুমি সেই পচা কমেন্টে রিপ্লাইও দিয়েছো। আমি পচা কমেন্টগুলোকে অনেক বেশি ইগনোর করার চেষ্টা করি, কিন্তু দিন শেষে আমিও মানুষ, এবং আমারও আই হ্যাভ ফিলিংস, আই হ্যাভ ইমোশনস অ্যান্ড রাগ, ডেফিনেটলি আমারও রাগ আছে। তো সেই জায়গা থেকে একজন যখন এই ধরনের একজন কমেন্ট করেছে যে 2 বছরের মধ্যে আদনান রাজীব আপনাকে ডিভোর্স দিবে, এবং তুমি সেখানে রিপ্লাই করেছো আপনারা আশা করতে থাকেন, কিপ ওয়েটিং ফর ইট অ্যান্ড গুড লাক ফর ইউ, গুড লাক উইথ ইয়ার লাইফ। বিকজ আমার কাছে মনে হয় এই ধরনের মানুষদেরকে গুড লাক ছাড়া বলার আমার আসলে কিছুই নেই। হয়তো আমার ওই কমেন্টটা দেওয়া উচিত ছিল না, বাট আই এম আ হিউম্যান, আমার মাঝে মাঝে রাগ উঠে, এবং আমি ওই জায়গা থেকেই আমি বলছি হ্যাঁ, আপনারা যদি আমার জন্য, আমার অন্য কলিগের জন্য, তাদের হ্যাপি লাইফ, হ্যাপি মোমেন্টস দেখে যদি আপনাদের মনে হয় যে তাদের এই হওয়া উচিত বা এই হয়ে যাবে, পচা কোনো একটা কিছু যদি ভেবে থাকেন তাদের জন্য, তাহলে আপনারা ভাবতে থাকেন, মানে কিপ ডুইং দ্যাট, ওয়্যার এলস আমরা আমাদের মতো এগিয়ে যাই, আমরা হ্যাপি থাকি, কাজ নিয়ে থাকি। আমার কলিগদের ক্ষেত্রেও তাই। তবে তোমরা মাশাআল্লাহ অনেক হ্যাপি আছো, সেটা দেখেই বোঝা যায়। কিছুদিন আগে তুমি যখন কানাডা থেকে ফিরলে, আমি দেখলাম যে আদনান রাজীব তোমার জন্য একদম কাচ্চি, বোরহানি সবকিছু নিয়ে এবং বউয়ের যত্নে সর্বদা নিয়োজিত, এই ক্যাপশনটাও দিয়েছিলেন। আসলে সত্যি আসলে কোনটা, ছবির যেটা আমরা দেখেছি সেটা নাকি পেছনেও কিছু আছে? না, ডেফিনেটলি আদনান ইজ আ ভেরি ভেরি কেয়ারিং পারসন অ্যান্ড ভেরি সুইট, অ্যান্ড হাজব্যান্ড তো এখন হয়েছে, আই উড সে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড ফর আ ভেরি লং টাইম। আমাদের কিন্তু একেবারে বলা যায় ছোটবেলা থেকেই পরিচয়। তো এখন 2012 থেকে, সো তখন থেকেই পরিচয়। তো 2012-এ কিন্তু তোমার সাথে আমার মাছরাঙাতে প্রথম কথা হয়েছিল। তাই নাকি? আচ্ছা, তারপরে? So yes, he's a very caring and genuine person, and আগে যতটা কেয়ার করতো, এখন ও তো বড় হচ্ছে, ও এখন বুঝে যে আচ্ছা শি ইজ মাই ওয়াইফ। আমরা কিন্তু সবসময় এরকম বলতে থাকি, এই তুমি আসলে আমার হাজব্যান্ড, আমরা কি আসলে বিয়ে করেছি? আমরা না কিছু মুহূর্তের জন্য আসলে ভুলে যাই ব্যাপারটা, মনে হয় কি লাইক আগের দিনের মতো লাইক আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, বাট যখন আমরা একসাথে আবার বাসায় ফিরি তখন মনে হয় ওকে, নাও উই আর ম্যারিড অ্যান্ড এটা আমাদের সংসার, আমাদের বাসা। সো ওই ফিলিংটা খুবই ডিফারেন্ট, অ্যান্ড আই ফিল আই এম ভেরি ভেরি লাকি। দুটি পাখি আর কি ছোট্ট ছোট্ট করে এই বাসাটা গড়েছে। আমি দেখেছি যে তুমি অনেক বছর ধরেই এই বাড়ির স্বপ্ন দেখেছো, এবং বাড়ির প্রতিটা কোণা তোমাদের দুজনের পছন্দের, এবং এই ফিলিংসটা অন্যরকম, তাই না? ডেফিনেটলি, মানে তোমার চোখ চিকচিক করছে।
বিকজ আমার কাছে মনে হয় এই বাসাটা সেই আমরা কবে থেকে বানাচ্ছি এবং প্রত্যেকটা জিনিস নিয়ে ডিসকাশন, এই কর্নারটা কেমন হবে, এটা কেমন হবে, এটা কেমন হবে। গোল্ডেন এবং হোয়াইট পছন্দ না? And black. Black, okay. And grey. Okay. So এই যে ডিসকাশন, আমার মনে হয় এইগুলো করতে করতে আমাদের বন্ডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং টুয়ার্ডস ইচ আদার আরও অনেক অনেক গুণ বেড়ে গেছে। আমি কি পছন্দ করি, ও কি পছন্দ করে, সো আমরা আসলে আরও বেশি আসলে এই কাজটা করতে গিয়ে একসাথে একজন আরেকজনকে বুঝতে পেরেছি। এবং খুব সুন্দর করে তুমি টিফিন বক্সে আদনান রাজীবের জন্য খাবার পাঠাও। আচ্ছা, আপনি এত কিছু কোথায় দেখেন আমি তো বুঝি। আমি তো আমার প্রিয় তারকাদের ভক্ত এবং নেপথ্যের গল্পগুলো জানার চেষ্টা করে আজ থেকে সব দর্শকদের সাথেও শেয়ার করব। আচ্ছা, কি কি রান্না করা হয়, কি কি পছন্দ করে? আমি অত বেশি রান্না করতে পারি না, বাট যতটুকুই পারি সেটা চেষ্টা করি। অ্যান্ড আই লাভ কুকিং ফর হিম। আমার নিজের জন্য আমি রান্না করি না, এবং তিনিও খেতে খুব ভালোবাসেন। ও তো হি ইজ আ ফুড লাভার। ওকে আমার মনে হয় হ্যাপি করার একটাই ওয়ে টু গিভ হিম গুড ফুড। টেস্টি ফুড দিলেই ও অনেক বেশি হ্যাপি। অ্যান্ড রিচ ফুড। রিচ ফুড, দ্যাটস ভেরি ব্যাড, বাট ইয়েস। তো হ্যাঁ, মাঝে মাঝে আমি হচ্ছে গিয়ে আই ডু ট্রাই টু কুক ফর হিম। এটা আমার খুবই ভালো লাগে এই ব্যাপারটা। আমি নিজের যত্নের জন্য নিজের জন্য অতটুকু কিছু বানিয়ে খাবো না, কিন্তু আমার ওর জন্য কিছু একটা করতে অনেক বেশি ভালো লাগে। সেই জায়গা থেকে হ্যাঁ, আপনি যে মুহূর্তের কথা বলছেন, একদিন হি ওয়াজ ইন অফিস অ্যান্ড আমার মনে হলো যে একটু সারপ্রাইজ করি, কিছু একটা আনএক্সপেক্টেডলি পাঠাই। তো তখন আমি ওকে একটু এরকম করে পাঠিয়েছি। কি বানালে? তখন আমি ওর জন্য হচ্ছে গিয়ে শ্রিম্প পাস্তা করেছিলাম। আচ্ছা, বাহ বাহ। তো 2025 তোমার জন্য একটা স্পেশাল, আই গেস বেস্ট ইয়ার, কারণ এবছর তুমি বিয়ে করলে, 1 থেকে 2 হলে। এবছর তুমি 2টা অ্যাওয়ার্ড পেলে, মেরিল প্রথম আলো, এবং তাও তোমার প্রথম ছবির জন্য। এবছর তোমার জীবন সঙ্গী আমাদের দেশকে এত বড় একটা সম্মান এনে দিল কান চলচ্চিত্র উৎসবে। সো হাউ আর ফিলিং 2025 এর এখনো 4-5 মাস বাকি আছে? আমার কাছে মনে হয় মাঝে মাঝে হয় না লাইফে কোনো একটা সময় আমরা মানে একটা বেস্ট একটা ড্রিমের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার কাছে মনে হয় মানে আমার বেস্ট ড্রিম আসলে কি হতে পারে, আমি ভালো কাজ করছি, হেলদি আছি, আমার পরিবার ভালো আছে, আমাদের দুজনের পরিবার ভালো আছে, সবাই নিজ নিজ জায়গায় হচ্ছে গিয়ে সাকসেসফুল হচ্ছে। ওইটা একটা ড্রিম। এবং এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে এই ড্রিমের মধ্যেই আই এম লিভিং ইন দ্যাট। অ্যান্ড মাশাআল্লাহ ওর জায়গাটাতে ও ভালো করছে, অ্যান্ড এত বড় একটা সম্মান আসলে আমাদের দেশে ওর মাধ্যমে এসেছে। অবশ্যই বাংলাদেশের নামটা উচ্চারণ হয়েছে এখানে। আই ফিল লাইক অনেক অনেক মানুষের ব্লেসিংস আছে আমাদের সাথে, এবং আমাদের এত বছরের হার্ড ওয়ার্ক ইজ ফাইনালি শোয়িং। অ্যান্ড ওর আসলে অনেক অনেক বেশি স্বপ্ন ওর কাজকে নিয়ে, ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে। তো ওটার ছোট্ট একটা হয়তো বা সাকসেস এখন ও ফিরে পেয়েছে। আমি চাই আসলে ওর মনের মধ্যে যত 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 স্বপ্ন আছে, ওর কাজ, ওর ক্যারিয়ার নিয়ে সব কিছু যাতে পূরণ হয়। অবশ্যই স্বপ্নকন্যা যেহেতু পাশে আছে, এখন থেকে আরো বেশি পূরণ হবে, এবং আমরা আদনান আল রাজীবের আরো অনেক কাজ অবশ্যই দেখবো। তবে তোমাদেরকে এখন সবাই কি বলে জানো, পাওয়ার কাপল, কারণ কেউ কারো চেয়ে কম না। তাই নাকি? একদম। এবং আমার সৌভাগ্য হয়েছিল তোমার বিয়ের সবগুলো আয়োজনে উপস্থিত থাকার, এবং আমি দেখেছি মানে আমার হঠাৎ করে মনে হচ্ছিল আমি কি বলিউডে চলে এসেছে। মানে এখানে সব কিছু এত পারফেক্ট কেন, একদম ঢোকা থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কিছু সবাই খুব এনজয় করেছে। তো এই যে বিয়ের আয়োজন ঠিক কতদিন আগে থেকে শুরু হয়েছিল? আমার মনে হয় 12 বছর আগে থেকে। না মানে তুমি যখন যেখানে ভালো যাই দেখতে টুকে রাখতে না, মানে আমাদের এক ধরনের ভিশন ছিল ব্যাপারটা এরকম হবে, বাট কবে হবে, কিভাবে করব, আদৌ আমরা পারবো কি না, কি সিচুয়েশন থাকবে, সেগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন ছিল। বাট আমি মনে করি আমার ফ্রেন্ড
সিফাত তাসিন, ও যদি না থাকতো আসলে আপনারা একদম। যতটুকু দেখতে পেরেছেন এর কিছুই আসলে হয়তোবা দেখতেন না। এবং ও শুধুমাত্র আমার বিয়ের জন্য কানাডাতে কানাডা থাকে, থেকে। কানাডা থেকে এখানে চলে এসেছিল। এবং কোনো গ্রুপ ছবিতে তাকে পাওয়া যাচ্ছিল ওকে না, সে কিভাবে সারাক্ষণ পাওয়া যাবে? সে ওকে সারাক্ষণ ও তটস্থ আছে তো কি হচ্ছে না হচ্ছে। সারাক্ষণ দৌড়াচ্ছিল। এবং আমি শুধু ওকে বলেছিলাম, যখন আমি হচ্ছে গিয়ে অন মাই ওয়েডিং ডে, যখন আমি হচ্ছে গিয়ে ওয়াক করে হচ্ছে গিয়ে স্টেজের দিকে যাব, আই ওয়ান্ট টু সি ইউ, আমি শুধু ওই মুহূর্তে তোকে চাই, আর বাকি সময় না থাকলেও চলবে, তুই কর যা যা করার। অ্যান্ড ওই মুহূর্তেও ছিল, কিন্তু আমি সবগুলো ছবি এবং ভিডিওর মধ্যে দেখেছি ওর ফোন, হ্যাঁ, ওর ফোনে। কানে, হ্যাঁ কানে ফোন নিয়ে হচ্ছে গিয়ে আমার ওড়নাটা ধরে আমার সাথে একবার হাঁটছে। হঠাৎ করে বাতাস আসলো এবং সবকিছু ভেঙে গেল, এবং তারপর দেখলাম যে তাহসিন একা একাই, কোনো থাকে না ওয়ার্কারদের হেল্প না নিয়ে, সে একা একাই সব করছে। না ট্রুলি আমার মনে হয় শি ওয়াজ এ বিগ পার্ট অফ আওয়ার ওয়েডিং, অ্যান্ড ও না থাকলে আমরা যেটা ইনভিশন করেছিলাম তার কোনো কিছুই আসলে হতো না। সো ডেফিনেটলি যতটুকু আপনারা দেখতে পেরেছেন, ইটস মোস্টলি বিকজ অফ হার। অ্যান্ড এছাড়াও আমার মনে হয় আমার ফুল টিম, ফুল গ্যাং। টিম, এটা মেনশন না করলেই হবে না। আমার মনে হয় বিয়ের 1 মাস আগে থেকে রান আউট ফিল্মস, যেটা আদনানের, তারা কেউ আসলে কাজ করছিল না, তাদের সব ধরনের কাজ একেবারেই অফ। কিন্তু ওরা কি নিয়ে বিজি এটা কাউকে বলতে পারছিল না। তো কাজ আসতো, ওরা বলতো না 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 এই মাস আমরা আর 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 কাজ করছি না। তো তখন হচ্ছে জিজ্ঞেস করতো কোনো একটা ব্র্যান্ড বা কি, তাহলে আপনারা কি নিয়ে বিজি? না 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 আছি, অনেক বিজি আছি, কিন্তু কেউ কেউ বলছে না কি নিয়ে বিজি, কিন্তু সবাই বিজি। সো আমার মনে হয় রান আউটের পুরো টিম, বোথ ফ্যামিলিজ, আমাদের আরও ফ্রেন্ডস যারা ছিল, সবার ইনভলভমেন্ট অনেক অনেক বেশি। এবং আমাদের ওখানে তো কিছু ড্রামা, নাচ, গান অনেক কিছু হয়েছে। রিহার্সাল কিভাবে করেছে এত গোপনে গোপনে? করেছে। আমার মনে হয় উই হ্যাড আ ফ্যান্টাস্টিক টিম, অ্যান্ড ওরা ফ্রেন্ড না, পার্ট অফ ফ্যামিলি। এবং আমাদের বিয়ে নিয়ে আমাদের চাইতেও ওরা বেশি এক্সাইটেড ছিল। এবং নিজেরা তারা হচ্ছে গিয়ে রিহার্সালের ডেট সেট করেছে আমি নাই, আমি কাজ করছি, ওই সময় আমি শুটিং করছিলাম বেস্ট ফ্রেন্ড 2.0 এবং নীলসুখ। এই দুটো কাজ একসাথে ব্যাক টু ব্যাক চলছে। এইদিকে ওরা প্র্যাকটিস করছে, আমি খালি গ্রুপের মধ্যে গ্রুপ মেসেজে দেখি ওরা রিহার্সাল করছে, ডিসকাশন করছে, আর ওইদিকে আমি শুটিং। তো মানে ইফ দে ওয়ার নট দেয়ার, এটা আসলে যতটুকু আমরা করতে পেরেছি তার কিছুই হতো না। ওখানে যে ড্রামা পার্ট ছিল, মানে সাবিলা ছিল মেজাবিনের চরিত্রে, আর রিন্টু ভাই সে ছিল আদনান ভাইয়ের চরিত্রে। এবং সেই অ্যাক্টিং এর একটা পার্টে ছিল যে দুই ফ্যামিলি রাজি ছিল না শুরুর থেকে। আসলে কি তাই? না না, এটা একেবারেই হচ্ছে গিয়ে জাস্ট ফিকশন, একেবারেই ফিকশনাল। বিকজ আসলে আমাদের লাইফে ওরকম কিছু নাই, ওরকম কোনো মশলাদার কোনো ঘটনা বা স্টোরি নাই যেটা ঢং ঢং করলো পুয়ের মতো করে, লাক্স সুপারস্টার। বাট দ্যাট ইজ নট মি, বাট ওর কাছে ও অনেক সুন্দর করেছে। আই থিঙ্ক she played myself better than I could. Seriously, মানে otherwise ওটা ফান হতো না। People enjoyed the drama because আসলে ওদের পারফরমেন্সটা ওরকম ছিল। এবং ওই যে দুই ফ্যামিলি রাজি হচ্ছে না, এই না ওই না, এই ধরনের জিনিসগুলো দেওয়া হয়েছিল যাতে ওখানে যারা ছিল উপস্থিত তারা যাতে মজা পায়। বাহ, চমৎকার। তো তাহসিনের কথা তুমি বলছিলে, এবং তাহসিন কিন্তু আমাদের আরেকজন প্রিয় অভিনেত্রী, এবং মাছরাঙা টেলিভিশনে তার অভিনীত ধারাবাহিক গিয়েছিল একটা সময় সামান্তা। এবং তাহসিনের সাথে কিন্তু তোমার জার্নিটা একদম শুরু হয়েছিল, ক্যারিয়ারের জার্নিটা। লাক্স চ্যানেলে সুপারস্টারে তোমরা ছিলে, এবং টপ 5-এ ছিল তাহসিন। তো আমরা ইউজুয়ালি শুনি যে অ্যাক্ট্রেসদের মধ্যে বন্ধুত্ব হয় না কিংবা বন্ডিং হয় না, কিন্তু তোমরা সেই লাক্স থেকে এখন পর্যন্ত সেই বন্ডিংটা ধরে আছো, এবং তাও দুজন দুদেশে। কিভাবে সম্ভব? I don't have any explanation for this. মানে লং ডিস্টেন্স রিলেশনশিপই তো টেকে না, দুই মেয়ের বন্ধুত্ব কিভাবে টেকে? না, আমার মনে হয় ফ্রেন্ডশিপটা ওইটাই যেখানে আসলে প্রতিদিন ইউ ডোন্ট হ্যাভ টু টক, ইউ ডোন্ট হ্যাভ টু ডিসকাস। লাইফের প্রত্যেকটা মোমেন্ট হয়তো বা আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারছি না, মনের মধ্যে আছে দ্যাট ও থাকলে হয়তো ভালো হতো বা অনেক এনজয় করতো, ও হয়তো ওর কোনো একটা সেলিব্রেশনে এটা হয়তো বা ফিল করে। বাট দ্যাটস ফ্রেন্ডশিপ, দ্যাট ইউনো উই ক্যান অলওয়েজ ক্যাচ আপ ফ্রম ওয়ের উই লেফট অফ। আমরা যেই জায়গাতে আমাদের কথাটা শেষ করেছি 1 মাস পরে হয়তো ওইটা আবার কন্টিনিউ করতে পারবো। এখানে কোনো ধরনের এক্সপ্লেনেশন নাই।
আমার ওকে এক্সপ্লেন করতে হচ্ছে না যে আমি ওর লাস্ট মেসেজের রিপ্লাই কেন দেই নাই, বা ও আমারটা কেন রেসপন্ড করে নাই, একজনের পিকচারে আরেকজন কেন কমেন্ট দিচ্ছি না, কেন লাইক দিচ্ছি না, আছে না, মানে এই ধরনের সিলিনেসটা আসলে আমাদের মধ্যে নাই। শি ইজ ভেরি ম্যাচিওর, আই এম ম্যাচিওর, সো আমাদের একটা ম্যাচিওর ফ্রেন্ডশিপ আছে, যেটা আসলে যতই লং ডিস্টেন্স হোক না কেন, ইট ডাজেন্ট ম্যাটার। সেম গোজ ফর আনাদার ফ্রেন্ড অফ মাইন, হাসিন, ও এখন দেশের বাইরে। আমার কাছে মনে হয় যখনই আমরা কথা বলা শুরু করি একদম মনেই হয় না যে ও দেশের বাইরে। আমার মনে হয় ওই তো লাস্ট যেটা ডিসকাস করলাম ওইটা আবার কন্টিনিউ করতে পারছি। সো আই থিঙ্ক দ্যাটস কল্ড ম্যাচিওর ফ্রেন্ডশিপ। আচ্ছা, তো আমার আরেকটা বিষয় জানবার ইচ্ছে, যে আপনার অনেক বিষয় নিয়ে জানবার ইচ্ছা আছে, যেহেতু বিয়ে করে ফেলেছো এখন তো সবকিছু জানতে চাই, এত বছর তো জানতে চাইলো বলতে যে স্পেশাল একটা ফ্রেন্ড। হ্যাঁ, তো এখন তো আমরা জেনে গেছি যে স্পেশাল ফ্রেন্ডটা কে। তোমার কভার পিকে সবসময় একটা ছবি থাকে, একটা গোলাপ ফুল, এবং 21 অগস্ট 2012। কি হয়েছিল 21 অগস্ট? সামনে তো 21 অগস্ট। এটা একেবারেই বলতে পারবো না। হ্যাঁ, বলতেই হবে। আজকে আমরা পডকাস্টে বসেছি। না, আমাদের আসলে লাইফে এরকম বেশ কয়েকটা স্পেশাল ডেজ আছে। প্রথম দেখা, প্রথম একসাথে কোথাও বসে কফির আড্ডা দেয়া, এরকম আসলে বেশ কিছু ডেটস আছে। তো একটার ছবি আসলে 2012-তে তুলেছিলাম বলে ওই ছবিটা রয়ে গেছে, কিন্তু আরও মানে অগাস্টের আগেও আরও কিছু ডেটস আছে যেগুলো আসলে ছবি নেই, কিন্তু ডেটগুলো আমার কাছে মনে আছে। আচ্ছা, তো 21 অগস্ট কি হয়েছিল? গোলাপটা যে দেখছেন, গোলাপ ফুল প্রথম না, ওইটা আসলে যেটা হয়েছিল লাইক একটা এরকম ফুল ছিল যেটা দেওয়ার প্ল্যান ছিল, বাট লজ্জায় আসলে দেওয়া হয়নি। ওইটা ওইভাবে থেকে গিয়েছিল, পরে ওইটা ছবি তোলা হয়েছিল। তো তখন আসলে ডেটটা লিখে দেয়া যে এটা এই দিনের ফুল, যেটা আসলে ওই সময় দেওয়া হয়নি। বাহ, সেই গোলাপ ফুল হয়তো এখন নেই, কিন্তু সেই ছবিটা রয়ে গেছে এবং বছরের পর বছর কভার পিক হয়ে থেকেছে মেহজাবিনের পার্সোনাল অ্যাকাউন্টে। আমরা বিয়েতে গিয়েছিলাম, বিয়ের প্রসঙ্গে আরেকটু থাকি, কারণ হয় না যে বলিউডের বাজেট তো আসলে আমরা জানতে পারি না, কিন্তু আজকাল সবাই জিজ্ঞেস করে না যে ঈদের শপিং এর বাজেট কত, কিংবা অমুকের বাজেট আমাকে কত। বাজেট জিজ্ঞেস করবেন? বিয়ের বাজেট কত ছিল? সিরিয়াসলি আমি একদম মানে জানিও না, জানলেও আসলে এক্সাক্ট অ্যামাউন্টটা জানি না। বাট কারণ তুমি তো প্রশ্নটা এই কারণে করা, কারণ তুমি বেশ কয়েক বছর ইনকাম ট্যাক্সের অ্যাক্ট্রেসদের মধ্যে ফার্স্ট হয়েছিলে এবং তুমি সার্টিফিকেটও পেয়েছিলে। ওকে, সো বিয়ের বাজেট কত ছিল বলো? আই হ্যাভ নো আইডিয়া আসলে। বাজেটের চাইতেও যেটা হয়েছিল, এখানে আসলে অনেক মানুষ ইনভলভ ছিল। যেমন ব্লিটস, যেটা তাসিনের ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানি, ওরা আসলে দে কেম ফরওয়ার্ড অ্যান্ড দে সেড দ্যাট ওরা আসলে এই কাজটা করতে চায়। এবং আই উড সে ফটোগ্রাফির যে টিমটা ছিল রেমিনিসেন্স, তারাও হচ্ছে কি অনেক বেশি এক্সাইটেড ছিল। এখানে মানে যতটুকু আমরা দেখেছি এটা আসলে তাদের ছাড়া পসিবল হতো না, কারণ অনেকেই উইলিংলি অনেক কিছু করেছে। ওরা এভরিবডি কেম ফরওয়ার্ড, কেটারিং থেকে শুরু করে সবাই যে আমরা করতে চাই। তো বাজেটের জায়গা থেকে হ্যাঁ ডেফিনেটলি এক ধরনের খরচ তো থাকে, কিন্তু আই উড সে যতটুকু আপনারা দেখেছেন তার চাইতে অনেক বেশি কম খরচ হয়েছে, বিকজ সবাই আসলে এত বেশি ইনভলভ ছিল অ্যান্ড দে ওয়ান্টেড টু বি আ পার্ট অফ দিস। অনেকেই আসলে তাদের যেই সম্মানটা আসলে আমরা দেয়া উচিত ওইটা হয়তো বা তারা নেয়নি নাই। দে অনার্ড আস। আদনান রাজীব এবং মেহজাবিনের জন্য করতে পারাটাও কিন্তু অনেক আই থিঙ্ক ইটস জাস্ট মানে ইটস লাইক দ্য বিগেস্ট অনার, যে অনেকেই লাইক আমার যেই ফ্রেন্ডরা গান গেয়েছে আমি কি তাদেরকে টাকা দিয়ে এনে গান গাওয়াতে পারবো কখনো? আই ডোন্ট থিঙ্ক আই ক্যান অ্যাফোর্ড দেম। মানে জেফার গান গাচ্ছে আমার এখানে, এলিটা আপু গান করছে, নিধি গান করছে, মানে আই ক্যানট অ্যাফোর্ড দ্যাম। ওরা তো মন থেকে অ্যাজ ফ্রেন্ডস পার্ট অফ ফ্যামিলি ফিল করে হচ্ছে এই জিনিসটা করছে। সাবিলা ইজ ড্যান্সিং, সুনেরা, আই ডোন্ট নো, এখানে অনেকে ছিল, দে আর স্টার্স। সিয়াম, মানে দে আর স্টার্স, দে আর সুপারস্টার্স। অ্যান্ড ওরা আমাদের আমি বলেন আমি কি তাদেরকে, রনি ভাইয়া নাচ করেছে, আপনি বলেন জীবনে রাফি ভাইয়া নাচ করেছে। তো এই যে এত বড় বড় নাম
তাদেরকে তো আমি কখনো লাইক আই ক্যানট, এটা তো ওদের ভালোবাসার থেকে আসলে তাদের এইটুকু আচ্ছা মেহজাবিন, আরেকটা বিষয় প্রশ্ন যে রয়েছে, অনেকে ভেবেছে যে বিয়ের পর মেহজাবিন নাম চেঞ্জ করে ফেলবে, যে মেহজাবিন আদনান এরকম হবে। মেহজাবিন আদনান, কারণ ঐশ্বরিয়া রায় বচ্চন হতে পারলে মেহজাবিন আদনান কেন হবে না, এটা তাদের প্রশ্ন। আসলে কি সেরকম কিছু হচ্ছে? না, আই ডোন্ট থিঙ্ক আমরা আসলে আমাদের নাম এরকম আসলে কোনোদিন ডিসকাশনও হয়নি চেঞ্জ করার, বা আমার মনে হয় না এরকম কোনো কিছু করা হবে, বিকজ আই থিঙ্ক যে নামটা আছে এটাই তো সুন্দর। একদম, এবং সেই নামে আমরা অভ্যস্ত। এবং আমি এখন আর মোস্ট ইম্পর্টেন্টলি একটা নাম চেঞ্জ করলে কি পরিমাণ পেপার ওয়ার্কস চেঞ্জ করতে হয়, পাসপোর্ট থেকে শুরু করে সব কিছু, এগুলো কে করবে? আই ডোন্ট ওয়ান্ট ইট। ওকে, তো তোমার তো রোল চেঞ্জ হয়েছে, তুমি এখন নতুন বাসায় উঠেছো এবং বলছো যে কাজ শেষে বাসায় ফিরলে মনে হয় যে তুমি এখন ম্যারিড। তো ম্যারিড লাইফের কিছু কথা শুনতে চাই, এবং শ্বশুর বাড়িতে তুমি আসলে কেমন, সেখানেও কি স্টার তুমি? আমার তো তাহলে আমার শাশুড়ি আর শ্বশুরকে, আবার ননদদেরকে এখানে ডেকে বসাতে হবে। না, তোমার মুখ থেকে শুনি। না, আমার মুখ থেকে আমি কি বলবো, আমি দেখেন আমি ওনাদেরকে চিনি সেই 2012 থেকে, তো দে আর পার্ট অফ মাই লাইফ ফর এ ভেরি লং টাইম। আমার কাছে একেবারেই মনে হয় না দ্যাট আমি আসলে নতুন কোথাও এসছি, বা হ্যাঁ ডেফিনেটলি আমি আগে আমার বাবার বাড়িতে থাকতাম, বাবা মায়ের বাড়িতে থাকতাম, এখন আমি একটা নতুন জায়গায় থাকছি। এই ডিফারেন্স ছাড়া আমি আসলে কোনো ডিফারেন্স খুঁজে পাই না, বিকজ দি অ্যামাউন্ট অফ লাভ দে ইউজ টু গিভ মি বিফোর, এখন এটা আরও বেশি বেড়ে গেছে, কারণ আমাকে কাছে পাচ্ছে। আর আমার জায়গা থেকেও আমি যতটুকু আসলে আমার নিজের ফ্যামিলির জন্য করার চেষ্টা করি, আমি একই জিনিস আসলে ওদের জন্যও করার চেষ্টা করি। আমার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে, আমি যতটুকু ফিজিক্যালি এফোর্ট দিতে পারছি সেটা আমি করার চেষ্টা করি। তো আমার কাছে আসলে ওইভাবে কোনো মানে আছে না একটা ড্রাস্টিক চেঞ্জ, যে শ্বশুর বাড়ি, আমার কাছে একেবারে এটাকে শ্বশুর বাড়ি এরকম কোনো কিছু মনে হয় না। আমার মনে হয় এটা ইজ জাস্ট আনাদার হাউস অফ মাইন, এবং দে আর মাই ফ্যামিলি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেমন আদনানের বড় বোন ছোট বোন, দে আর মাই ফ্রেন্ডস, ওরা অনেক আগে থেকেই আমার ফ্রেন্ডস। তো হয়তো বা বলতে ননাস আর ননদ এই শব্দটা ইউজ করতে হয়, যেটা একটু ফর্মাল, বাট আসলে উই হ্যাভ ভেরি ইনফর্মাল রিলেশনশিপ। অ্যান্ড আমার সবচেয়ে হচ্ছে গিয়ে আমি মনে করি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার শাশুড়ি, এটা ডেফিনেটলি আমি ফিল করতে পারি। রিসেপশনের দিন তুমি শাশুড়ির পাশে বসে এরকম কান্না করে দিয়েছিলে কেন? আমি জানি না, আই জাস্ট গট ইমোশনাল। আমি আসলে ওই দিনটাতে সারাক্ষণই ইমোশনাল হচ্ছিলাম, কিছুক্ষণ পর পর, লাইক অ্যাট ভেরি ডিফারেন্ট মোমেন্টস। কারণ আমার শাশুড়ি উনি অনেক এরকম আগে আমরা বসে বসে ডিসকাস করতাম, বিয়েতে এই করবো, বিয়েতে ওই করবো, কবে বিয়ে করবা তোমরা, আমাকে অনেক প্রশ্ন করতো এরকম। তো তখন আই ডিড নট হ্যাভ এনি অ্যান্সার, যে আসলে কবে হবে আন্টি, আমি কি বলবো, আমি মানে ব্যাপারটা এরকম ছিল আর কি। অ্যান্ড ওই যত ধরনের ডিসকাশন সব কিছু শেষ হয়ে ওই মুহূর্তে আমরা আসলে একসাথে পাশাপাশি বসে আছি। তো আই ফেল সো ইমোশনাল, মানে এত বছরের ডিসকাশনগুলো ফাইনালি আমরা ওটা একটা সেলিব্রেশন বা একটা রেজাল্ট দেখতে পারছি। আই রিয়েলি ফেল্ট ইমোশনাল, সো এটা আসলে অটোমেটিক। বাহ, সেটা তোমার চোখেও আমরা দেখতে পাচ্ছি যে তুমি শাশুড়ির কথা বলতে গিয়ে তোমার চোখেও জল চলে আসলো। আচ্ছা, আজকাল হয় না যে এক সেকেন্ডেরও নাই ভরসা, অনেক ব্রেকআপ হয়ে যায়, রিলেশনশিপ টেকে না। সেখানে তোমাদেরকে দেখেছি এত সুন্দর করে সেই 12 সাল থেকে 2025 সাল, মানে 13 বছর ধরে রিলেশনশিপটা মেনটেন করে গেছো, কখনো অস্বীকার করোনি, আবার স্বীকারও করোনি গণমাধ্যমে। তবে আজকে বলো, যে হয় না যে অনেক সময় ব্রেকআপ হয়, অনেকদিন কথা বন্ধ থাকে, তোমাদেরকে এরকম কিছু হয়েছিল? মানে ফানিয়েস্ট থিং ইজ, এই ধরনের প্রশ্ন আমাদের ফ্রেন্ডদের মাঝখানে আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে, দ্যাট এই তোমাদের ঝগড়া হয় না? হ্যাঁ, আদনানকে জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করে। তো আই থিঙ্ক আমরা না কখনো এটার মানে একটা অ্যান্সার দিতে পারি না, কারণ কি আমাদের আসলে ওই অর্থে ঝগড়া হয় না। তাই এইটা খুবই, এটা তো ঠিকও না। এটা ঠিক না।
হয়তো বা যেটাকে ঝগড়া ঝগড়া বলে না, যে ঝগড়া তুই তুকারি করে যেগুলো ডিফারেন্সেস হয় এরকম হয় না। ওর ডিফারেন্সেস, ওর থট প্রসেসে কিছু ডিফারেন্সেস আছে, আমি আমার মতো করে ভাবি। অ্যান্ড আমাদের প্রফেশনাল লাইফটা একেবারেই ইটস নট লাইক মার্জড। কারণ দেখেন এত বছর ধরে আমরা একজন আরেকজন সাথে আমাদের পরিচয় আছে, কিন্তু আমাদের কিন্তু একসাথে কোনো কাজ হয় নাই খুব একটা না। টিভিসি হয়েছে হয়তো, টিভিসি হয়েছে, ওই টিভিসিগুলোই হয়েছে যেখানে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং যেই ব্র্যান্ডের জন্য কাজ হচ্ছে ওরা ওই কাজটা অ্যাজ এ ডিরেক্টর আদনান আল রাজীব কে দিয়েই আসলে করাতে চায়। কখনো ইউজ করতে ইচ্ছা হয় না যে আমার সাথে তো বয়ফ্রেন্ড, স্টার বয়ফ্রেন্ড রয়েছে? আসলে এরকম ইচ্ছেও ছিল না কখনো, কোনো ওরকম ওকেশনও তৈরি হয় নাই। এবং তোমাকে কেউ অফার দিলে তুমি একটা কথা প্রায় বলতে, না রাজীবের সামনে আমার লজ্জা লাগে। এটা আপনার বলতে হবে আজকে? না, ইট ইজ ভেরি ট্রু। মানে আমার কাছে মনে হয় কি, লাইক ওর সামনে আসলে আমি মন খুলে অ্যাক্টিং করতে পারবো না, আমার কাছে এটা মনে হয়। আই থিঙ্ক আই মাইট বি রং, হয়তো কোনো একদিন ওর সাথে আমার কোনো একটা এরকম ফিকশনে কাজ হয়তো বা হতেও পারে। আমি আবার প্রশ্ন করব, তুমি না বলেছিলে? বাট আমি কিন্তু সিরিয়াসলি একেবারেই হচ্ছে গিয়ে আমার মনে হয় আমি যা যা পারি ওর সামনে গিয়ে জিরো হয়ে যাবে। বা ওর মনে হবে যে ও যদি আমাকে বলে যে এটা কিছুই হয় নাই, আরেকবার করো, তখন ওই লজ্জাটা নিয়ে আমি আসলে কোথায় যাবো, যে আল্লাহ আমি কিছুই পারতেছি না, কি হলো আমার। তো আমার কাছে মনে হয় এই যে আমাদের যে একটা সুন্দর সেপারেট প্রফেশনাল লাইফ আছে, এটাই থাকা উচিত। এবং কাজ হলে হবে, বাট ওটা অর্গানিকলি যেতে হয়। অ্যান্ড আমরা উই অল আর হিউম্যান। দেখা যাবে একসাথে কাজ করতে গেলে এমন একটা ফিলিং ওর মধ্যে কাজ করতে পারে, ও মাই ওয়াইফ। ওর এর আগে যদি অ্যাজ এ গার্লফ্রেন্ড যদি ওই সময় করা হতো, ও মাই গার্লফ্রেন্ড, ওর রোলটা একটু বাড়িয়ে দেই, বা ওকে একটু এক্সট্রা টেক কেয়ার করি, ওর একটা এক্সট্রা ক্লোজ আপ নেই। তো দিস ইজ নট রাইট, এটা কিন্তু প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। এবং আমিও চাই না যে ও আমার জন্য, ও অ্যাজ এ ডিরেক্টর যেমন, ও তার থেকে একটু বাড়তি কিছু আমার জন্য ভাবুক। আমিও এটা আসলে কখনো চাই নাই। অ্যান্ড দিন শেষে আসলে আমার মনে হয় এই যে একটা রেসপেক্টেড জায়গা আছে, এটা আসলে কন্টিনিউ করা উচিত। এবং হয়তো বা এই জন্যই আমাদের আসলে কোনো ডিফারেন্সেস ক্রিয়েট করার সেই স্কোপটা অনেক কম তৈরি হয়েছে। আর এমনিতে লাইক অ্যাজ এ পার্সন ডিফারেন্সেস অনেক কিছু আছে। ও যেমন হচ্ছে গিয়ে আমি কোনো একটা দাওয়াতে যাওয়ার সময় লাইক আই ড্রেস আপ, আমার এটা ভালো লাগে, আমি হচ্ছে গিয়ে একদম হচ্ছে গিয়ে সাজবো সুন্দর করে। আমি বলে আমরা তো আরেকজনের বাসায় যাচ্ছি, তুমি এরকম সাজছো কেন? হ্যাঁ, তুমি এটাকে আমি তখন বলে আচ্ছা তুমি এরকম টি শার্ট পরে চলে যাবো, এরকম একটু আমার সাথে ম্যাচ করো, কালারটা ম্যাচ করো। তো ও তো কালার কখনোই ম্যাচ করবে না, ও বলে কালার কখনোই ম্যাচ করা যাবে না, এটা খুবই 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 খ্যাত লাগে, এটা আমরা কালার ম্যাচ করে কোথাও যাবো না। ইনফ্যাক্ট আমি আপনাকে একটা মজার কথা বলি, আমাদের বিয়ের যে ড্রেসটা ছিল, আমি যে আইভরি কালারের যে ড্রেসটা পরেছিলাম, খুব সুন্দর, থ্যাংক ইউ, ওরও ওইটার সাথে একটা ম্যাচিং ড্রেস ছিল। ও জাস্ট রুম থেকে বের হওয়ার আধা ঘন্টা আগে ড্রেস চেঞ্জ করে ফেলেছে। এটা ওর ব্যাকআপ ছিল, যেটা ও পরেছে দ্যাট ওয়াজ আ ব্যাকআপ শেরওয়ানি। অ্যান্ড ওর রিয়েল শেরওয়ানি কিন্তু অন্যটা ছিল। অ্যান্ড আধা ঘন্টা আগেও বলতেছে এই ম্যাচ করে একসাথে সেম কালার পরে একসাথে পাশাপাশি হাঁটা, এটা খুবই খ্যাত লাগবে, আমি এটা করব না। তো আমি দেখলাম, আমি বললাম আচ্ছা যা ইচ্ছা করো। এখন আমি খুব নার্ভাস এই সময়, সবার সামনে এই প্রথমবারের মতো আমরা একসাথে বের হব। তারপর ও দুইটা এরকম দেখতেছে, এটা করতেছে। তারপর আমাদের ফটোগ্রাফির টিম যেটা ছিল রেমিনিসেন্স, ওনাদেরকে হচ্ছে গিয়ে ছবি পাঠাচ্ছে, এটা নাকি এটা। আমি এগুলো বসে বসে আরেকটা রুমে খালি গ্রুপে দেখছি ও কি অবস্থা। মানে 30 মিনিটে আমরা হচ্ছে গিয়ে এখন বের হবো, এখনও কিছু পরে নাই, আর ও বলছে এটা পরবো না এটা পরবো। তারপর ফাইনালি আমি দেখি যেটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না, ও একদম ওই অপোজিট কাজটাই করেছে। ও এমন একটা শেরওয়ানি পরেছে যেটা আমার ড্রেসের একদম কন্ট্রাস্ট একটা কালার। বাট আলটিমেটলি আমার মনে হয় দেখতে ভালো লেগেছে, দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন। বিকজ কালার অ্যান্ড স্কিম এগুলোর ব্যাপারে ও অনেক ভালো বুঝে, আমি কিন্তু একটু কম বুঝি। সো আই থিঙ্ক ইট ওয়াজ দ্য রাইট ডিসিশন। তবে কালার ম্যাচ হয়তো হয়নি, কিন্তু তোমরা যখন ফার্স্ট টাইম একসাথে হলে
এবং তুমি কান্না করে দিলে এবং সে আলতো করে তোমার এখান থেকে কান্নাটা মুছে দিল, দ্যাট ওয়াজ এপিক মোমেন্ট। এবং তুমি খেয়াল করেছো কিনা জানি না যে নিচে সবাই কিন্তু ইমোশনাল হয়েছিল। আই নো, বিকজ আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে এটা ইট ওয়াজ লং ডিউ এবং সবাই এই দিনের অপেক্ষায় ছিল, আমরা নিজেরাও এই দিনের অপেক্ষায় ছিলাম, আপনিও ছিলেন একদম। সো ও আমাকেও কিন্তু অনেক Finally হাইড অ্যান্ড it's সিক খেলতে happening. হয়েছিল আর কি। অনেকে জিজ্ঞেস করেছে কই যাও, আমি বলতে পারছি না। আমরা আসলে চাচ্ছিলাম মানে একবারে পাবলিকলি ছবিগুলো আমরাই প্রথম দিব এবং যাতে সব কিছু ফিনিশ হয়ে যায় তারপর সবাই জানুক। এবং সবসময় আমি বলে এসেছি আসলে আই ওয়ান্ট টু বি দ্য ফার্স্ট ওয়ান টু গিভ আ গুড নিউজ। তো ওই মোমেন্টটা আমি চাচ্ছিলাম না যে সামবডি টু স্টিল ইট। চমৎকার। তো আদনান আল রাজীব কি জানে যে আচ্ছা, তুমি পডকাস্টটা আমার নাকি আদনান আল রাজীব, আমি বুঝতেই না না, পারছি তো না। এখন যেহেতু আদনান রাজীবের সাথে রিসেন্টলি বিয়ে হয়েছে তো তাকে তো আমরা পাবো না, কারণ সে তোমার থেকেও বেশি লাজুক অ্যাকচুয়াল মানুষ, আমরা জানি। তবে তিনি কি জানেন কিনা যে তোমার আরেকটা প্রেম হয়েছিল? ইয়েস, ও খুব ভালো করে জানে, পচায়ও। বয়ফ্রেন্ডের নাম কি একটু বলে দাও আমাদের। আরে নো, নট বয়ফ্রেন্ড ও নো, এগুলা আই ওয়াজ ইন ক্লাস 5, 6, 7, 8, 9। এত কচি বয়সে তুমি প্রেম করেছো? এইটাকে প্রেম বলে না, এটা হচ্ছে গিয়ে থাকে না ওই যে ক্লাসমেটের প্রতি দূর থেকে হচ্ছে গিয়ে তাকিয়ে থাকা, Infatuation. ওইটাই। অ্যান্ড আমার তো আসলে আমি যাই করি অনেক বেশি সিরিয়াস হয়ে যাই। সে কি বাঙালি ছিল? আমি তো ইন্ডিয়ান স্কুলে পড়তাম। ওকে, তার মানে সে ইন্ডিয়ান ছিল। কি নাম? না, নামটা না বলি। সে কি জানে? আমি আই ডোন্ট ইভেন নো এখন আসলে বেচারা কোথায় আছে, কি অবস্থায় আছে। আই ডোন্ট ওয়ান্না লাইক, মানে তুমি তাকে বলো নাই যে তুমি তাকে ভালোবাসো? ভাইয়া মানে ক্লাস দূর থেকে ভালোবাসো? ক্লাস 5-এ থাকা মানে আমি কত বছর ছিলাম তখন? 11 ইয়ার্স। Okay. সো 11 ইয়ার্স থাকা অবস্থায় কি আসলে এগুলো ইটস নট ইভেন লাভ, এটাকে ফার্স্ট ক্রাশ বলা যায়। মানে Okay. এটাকে প্রেম বলাটা ভুল হবে। ওকে, তবে তখন থেকে তারপর তুমি বাংলাদেশে এলে, তুমি লাক্স চ্যানেলে সুপারস্টারে অংশ নিলে সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী হিসেবে, এবং তারপর তুমি উইন করলে, অনেকটুকু পথ পাড়ি দিয়ে এসেছো। 2010-এ তুমি শিরোপা জয় করেছিলে এবং এখন 2025 চলছে। তো 15 বছরে আমরা তোমাকে দেখছি, কিন্তু একটা বিষয় কিন্তু এখনও তোমার ভিতর কোনো পরিবর্তন আসেনি, সেটি হচ্ছে তুমি খুব সফটি এবং তুমি সবার সাথে হয়তো মিশতে পারো না, কিংবা অনেকে তোমাকে মুডি ভাবে। আসলে কি তাই? এখন আমি নিজেকে কিভাবে এক্সপ্লেন করবো? তুমি এক্সপ্লেন করো এইভাবে, কারণ আমি আলিয়া ভাটের সেদিন এক ইন্টারভিউ পড়ছিলাম এবং তিনি ADHD বলে বোধহয় একটা মেডিকেল টার্ম রয়েছে, তার সেটি রয়েছে। এবং বাইরের দেশে কিন্তু আর্টিস্টরা সবসময় নিজেদের যে দুর্বলতার কথা কিংবা সীমাবদ্ধতার কথা সেটি কিন্তু বলে, এবং সেখান থেকে কিভাবে ওভারকাম করেছে সেটি কিন্তু ফ্যানরা ইন্সপিরেশন হিসেবে নেয়। সেরকম তোমার কি কিছু আছে? সি লাইক একদম ওরকম আই ক্যানট ইউজ আ টার্ম টু ডিসক্রাইব ইট, বাট ডেফিনেটলি আমার এক ধরনের অ্যাংজাইটি কাজ করে যখন আমি অনেক অপরিচিত মানুষদের মাঝে থাকি। আচ্ছা, এবং তখন আমি একটু নিজের মতো করে রিজার্ভ থাকতে পছন্দ করি। সোশ্যাল অকওয়ার্ডনেস আই উডন্ট সে, মানে এক ধরনের সোশ্যাল অ্যাংজাইটি অর আই ডোন্ট নো অকওয়ার্ডনেস। এখনো দেখেন এটা শুনতে হচ্ছে কি এমনটা মনে হয় যে ইন্ডাস্ট্রিতে, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করে কিভাবে একজনের এরকম হতে পারে। বাট আমার মনে হয় কি অ্যাজ এ পার্সন আই এম ভেরি প্রাইভেট, অ্যান্ড আমার ওই প্রাইভেট দুনিয়াতে অনেক কম মানুষের অ্যাক্সেস আছে, এবং ওই অল্প কয়েকজন নিয়েই আমি অনেক বেশি হ্যাপি। এবং আমার যত শেয়ারিং, যত হচ্ছে গিয়ে মন খারাপের গল্প কিংবা ফ্রাস্ট্রেশন বা অ্যাংজাইটি, আমি আসলে তাদের সাথেই শেয়ার করি। এবং এর বাইরে আমার কাছে মনে হয় আই জাস্ট ওয়ান্ট আ গুড ক্লিন প্রফেশনাল একটা ইন্টারাকশন উইথ আদার পিপল। এর বাইরে আমি আসলে চাই না। হয়তো বা এই কারণেই সবাই মনে করে আছে ও অনেক কম কথা বলে, এত চুপচাপ, অনেক মুডি মনে করতে পারে। বিকজ আমার কাছে কখনোই আমার মনে হয় না যে মানে একটা জায়গায় গিয়ে অনেক বেশি কথা বলবো, মানে ওইটা হয় না। দেখেন আজকে সেদিন একজন বলছিল মেজাবেনকে আমি প্রশংসা করলাম, ও আমার থেকে ব্ল্যাঙ্ক লুক দিয়ে রেখেছে, মানে এত ভাব কেন মেয়েটার? না, ব্ল্যাঙ্ক লুকটা কি আসলে আপনি যার কথা বলছেন, লেটস নট টেক দ্য নেম,
আমি তার মুখে প্রশংসা শুনে আসলে এতটাই প্লেজেন্টলি শকড। হ্যাঁ, আমি এতটাই ভেবাচেকা খেয়ে গিয়েছিলাম, লাইক দিস পার্সন ইজ প্রেজিং মি। তো সামটাইমস হয় না যে মানুষ নিজের প্রশংসা শুনে একটু ব্ল্যাঙ্ক হয়ে যায় এবং ওটার কি উত্তর দিবে। আমি মানে উনি আমার প্রশংসা করছে, আমি আসলে হয়তো বা একটা মোমেন্টের জন্য একটু ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম, ওইটাকে হয়তো বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেছে। বাট ইয়েস, আই এম অলসো স্টার স্ট্রাক সামটাইমস। মানে বড় স্টাররা যখন দেখলাম রণবীর কাপুরের সাথে যখন ছবি তুললে, হ্যাঁ, that was another star-struck moment. Brilliant actor. And ওরকম একটা জায়গায় আমার ফিল্ম নিয়ে আমি যেতে পেরেছি এবং তাদেরকে এত কাছ থেকে দেখতে পেরেছি, তাদের ইন্টারভিউগুলো শুনতে পেরেছি, দ্যাট ওয়াজ এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। বাহ। এবং আমাদের এমসি মানে মেহজাবিন চৌধুরী পিসির সাথেও দেখা করেছে, প্রিয়াঙ্কা চোপড়া। এমসি পিসি এটা একটা ফর্ম হতে পারে কিন্তু। আচ্ছা, তো তার মানে তোমাকে কেউ প্রশংসা করলে তুমি সেটা খুব ভালোভাবে নিতে পারো? অকওয়ার্ড লাগে আমার কাছে। প্রশংসা নিতে পারো না এখনো? অকওয়ার্ড লাগে। কেন? আমার মনে হয় প্রশংসা করছে, এটার কি উত্তর দিব? থ্যাংক ইউ। মানে হ্যাঁ, মানে একটু অকওয়ার্ড লাগে এবং পরে থ্যাংক ইউটাই বলি আর কি। বাট মনে হয় এটা আমি শুনছি, আমার কিভাবে রেসপন্ড করা উচিত, একটু ব্ল্যাঙ্ক হয়ে যায় আমি মাঝে মাঝে। বাট প্রশংসা পাওয়া, আই থিঙ্ক দ্যাটস অ্যান অনার ডেফিনেটলি। আমার আরও বেশি ভালো লাগে হচ্ছে যখন কেউ সমালোচনা করে এবং আমার ভালো লাগে পার্সোনালি যখন কেউ করে সেটা আমার খুব ভালো লাগে। কিন্তু যখন আছে না যে অনেক করার কিছু জন্য করা না, করার জন্য করা না, মনে করেন একটা কিছু নিয়ে বা যে কোনো আর্টিস্ট নিয়ে সমালোচনা করাটা তার একটা, বিকজ দে আর পার্ট অফ পাবলিক ইমেজ তারা, তো তার একটা কাজ দেখে সমালোচনা হতেই পারে। যে কোনো আর্টিস্টের একটা কাজ দেখে ইউ ক্যান হ্যাভ আ স্টেটমেন্ট, তোমার ভালো লেগেছে না লেগেছে সেটা হতেই পারে। বাট সামটাইমস আমার কাছে মনে হয় এটা 1-to-1 যদি হয় ইটস গুড। বাট অনেক সময় এরকম দেখি মানে স্ট্যাটাস দিয়ে দেয়া এইগুলো আমার কাছে খুব সিলি মনে হয় আর কি। মানে সব কিছুই ফেসবুকে বলে দেয়া, সব কিছুই ফেসবুকের মাধ্যমে প্রকাশ করা, যে কোনো ছোটোখাটো ফিলিং আমার কাছে মনে হয় আমি যদি কারো সমালোচনা করতে চাই বা ইফ আই ওয়ান্ট টু বি এ ক্রিটিক, আই ক্যান হ্যাভ আ পার্সোনাল কনভারসেশন উইথ দ্যাট পার্সন। এটা আমার কলিগ হতে পারে, আমি তার একটা কাজ দেখে আই ক্যান পার্সোনালি মিট আপ, বা যখনই দেখা হবে তখন হয়তো আমি বলবো আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে, দিস ইউ ডিড ওয়েল অ্যান্ড দিস ইউ ডিড নট ডু ওয়েল। সেম থিং আমিও এক্সপেক্ট করি আমার ক্ষেত্রেও, দ্যাট তুমি আমাকে এসে কিন্তু বলতে পারো দ্যাট দিস ওয়াজ রাইট অ্যান্ড দিস ওয়াজ নট সো গুড অর দিস ওয়াজ ব্যাড। আমি ওটা অ্যাকসেপ্ট করি। কাজ নিয়ে সমালোচনা তো একটা জিনিস, কিন্তু মানুষের পার্সোনাল ফিচার্স, বডি ফিচার্স নিয়ে যখন কেউ কথা বলে, সেটা যে কোনো মানুষ হোক, নারী তো অবশ্যই, তার উপর তুমি একজন তারকা, তোমার হাত নিয়েও কিন্তু অনেকে অনেক সময় কথা বলে, অনেক অনেক বেশি অনেক কথা বলে। আমি একটু হাতটা দেখি, এই হাত নিয়ে কেন এত সমালোচনা? আপনি জানেন না? আমি শুনতে চাই কেন। ওয়েল, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যখন আমি একদম ছোট। আই থিঙ্ক আই ওয়াজ লাইক 1.5 এরকম একটা সময়, আমার কাছে ঠিক মনে নাই। যখন একটা বাচ্চা হাঁটতে শিখে, তো তখন আমি মাত্র হচ্ছে গিয়ে হাঁটা শিখছি, পড়ে যাচ্ছি, ওরকম সময় হচ্ছে গিয়ে আমার লেফট হ্যান্ড পুরো এখান পর্যন্ত আসলে পুড়ে যায়। ওহো। অ্যান্ড পুড়ে যাওয়ার পর তখন তো আমি একদম ছোট, তখন তার মানে আমার স্কিন অ্যান্ড বোনস সব কিছুই অনেক লাইক ডেভেলপিং অ্যান্ড খুবই নরম। তো আমার হাত পুড়ে যাওয়ার পর আব্বু হসপিটাল নিয়ে যায়, ওখানে অনেক দিন আমি 15-20 দিন এরকম ভর্তি থাকি। তো ওই সময়টাতে ডক্টর ব্যান্ডেজ করেছিলেন এইভাবে, মানে এই 4টা আঙ্গুল একসাথে আর এটা আলাদা ছিল। তো বাচ্চা হওয়ার কারণে, মানে ছোট হওয়ার কারণে বা স্কিন অ্যান্ড সব কিছু এত বেশি নরম ছিল দ্যাট এই 4টা আঙ্গুল একসাথে জোড়া লেগে যায়। তো ওই অ্যাক্সিডেন্টের পরে আমার এই 4টা আঙ্গুল একসাথে এরকম ছিল, মানে এই জায়গাগুলো জয়েন্ট ছিল, কারণ এখানের মাংস এটার সাথে লেগে গেছে, এটার মাংস এটার সাথে লেগে গেছে, এটার সাথে এটা লেগে গেছে, 4টা আঙ্গুল এরকম ছিল। তো ওটার পরে আমার আরেকটা অপারেশন হয় যখন সবগুলোকে সেপারেট করা হয়।
এবং তখন সেপারেশনের পরে হচ্ছে গিয়ে এই 3টা আঙ্গুল এইগুলো একদম ঠিকঠাক হয়ে যায়, কিন্তু এই আঙ্গুলের সাইজ তখন এইটুকু ছিল। তো ডক্টরস আসলে ওই সময় কোনো ধরনের রিস্ক নিতে চায় নাই, তো আমার এই আঙ্গুলটা তখন এরকম ছিল। তো এরকম অনেক বছরই আসলে আমার হাত ছোটোবেলায় এরকম ছিল। অ্যান্ড দেন ফাইনালি আমার মনে হয় অ্যাট দ্য এজ অফ 9 or 10 এরকম আর কি, ওই সময়টাতে আরেকটা অপারেশন হয়, যখন ফাইনালি আমার এই আঙ্গুলটা হচ্ছে গিয়ে সোজা হয় এবং হচ্ছে গিয়ে আমরা জাস্ট এখন যেরকম স্টেটে আছে এরকম। সো এটার পরে ডক্টরসরা আরেকবার একটা লাইক আব্বুকে সাজেশন দিয়েছিলেন দ্যাট শি ক্যান হ্যাভ আ প্লাস্টিক সার্জারি, যাতে হাতে এখন যেই ধরনের টেক্সচার আমার হাতের বা এই জায়গাটাতে এখনও হচ্ছে কিছু ওই যে ছোটোবেলার দাগগুলো আছে, মানে সবচেয়ে নরম নরম জায়গাতে আসলে দাগ পড়ে গেছে, ওইগুলো হচ্ছে কি রিমুভ করা পসিবল এখন। তো তখন আব্বুর ডিসিশন, আব্বু আমাকে একবার জিজ্ঞেস করেছে, আই ওয়াজ লাইক নো। আর আব্বুরও আসলে ছিল হচ্ছে কি আমার মেয়ের হাত, ওর যে হাত আছে এখনও, এটাই তো অনেক, আরও অনেক কিছুই ঘটতে পারতো, আর সার্জারির কী দরকার, মানে ইনাফ অফ সার্জারিজ, আর কোনো দরকারই নাই। অ্যান্ড থ্যাংক গড ওই ডিসিশনটা ওই সময় নেওয়া হয়েছিল, বিকজ আই ফিল সো প্রাউড দ্যাট ওই বয়স থেকেই আই ওয়াজ আ ফাইটার। আমার কাছে সবসময় এটা মনে হয় দ্যাট ওই জার্নিটা আমি আসলে করেছি, এবং তার পরবর্তীতেও আসলে যতগুলোই সার্জারি হয়েছে I went through it, and now I have like beautiful hands, and এই হাত দিয়ে আমি সব কিছু করতে পারছি, I can do anything, I am myself. তো মানে এর থেকে বেশি আর কি দরকার। তো হ্যাঁ, আমার দুইটা হাত হয়তো বা দেখতে টেক্সচার ওয়াইজ বা স্কিন কালার ওয়াইজ সেম না, আমার এই হাতে কিছু কিছু জায়গায় হচ্ছে গিয়ে রিঙ্কলস আছে, I don't mind it. আমার কাছে মনে হয় this is the beauty, and this always will remind me that I was so strong একদম ছোটোবেলা থেকে। অ্যান্ড ওইটাই মাঝে মাঝে যখন কিছু ছবি টবিতে এই হাতটা চলে আসে, তো অ্যাজ উই অল নো দ্যাট আমাদের সারাউন্ডিংসে এত বেশি নেগেটিভিটি, তো ওই নেগেটিভিটিটা কমেন্টের মাধ্যমে আসলে চলে আসে। তখন কি কষ্ট হয়, রাগ লাগে? আমার একদমই লাগে না, সিরিয়াসলি আমার একদমই লাগে না। আই ফিল লাইক মানে মানুষ এখনও এইগুলো নিয়ে ভাবে, এইগুলো নিয়ে কথা বলে, এইগুলো নিয়ে কমেন্ট করে, মানে লিখে একটু হাতে ময়েশ্চারাইজার লাগা। ভাই আমি জানি না হাতে ময়েশ্চারাইজার ইউজ করতে হয় কি করতে হয় না, মানে সিরিয়াসলি মানুষ এখনও মানে স্কিন কালার, স্কিন টেক্সচার, হাইট, ওয়েট, এইগুলো নিয়ে এখনও কথা বলছে। মানে বডি শেমিং 2005-এও এখন কাউকে এক্সপ্লেন করতে হয়, মানে আই ফিল ডিসঅ্যাপয়েন্টেড। বাট আমার মনে হয় মানুষ এখন শিখছে, মেন্টালিটি চেঞ্জ হচ্ছে, সামনে আরও হবে অবশ্যই। এখন এই তো দিস ইজ সামথিং উই হ্যাভ টু লাইক গো থ্রু ইট, অ্যান্ড যতটুকু পজিটিভলি মানুষকে বোঝানো যায় সেটা আমাদের দায়িত্ব। তবে বলে না যে চাঁদে কিছুটা দাগ থাকলে চাঁদ আরো সুন্দর লাগে, লাইক মি। এক্স্যাক্টলি। তো মেজাবিন, কান্নার কথা একটু আগে বললাম, তো তোমাকে দেখলে সবার শুধু কান্নার কথাই মনে হয়। আমি এত কমেডি করি, এগুলা ভালো লাগে না। তুমি যে আমি কি তুমিতে তুমিই বলেছো, মানে তোমার ক্যারেক্টার ছিল আরেকটা, এবং তুমি বলেছো যে এক্স্যাক্টলি যে মেজাবিন মেয়েটা এত কান্না করে আর কি, আর সব অ্যাওয়ার্ড ওই নিয়ে যায়। তো তুমি কি আসলে বাস্তবে অনেক ইমোশনাল অ্যাজ এ পারসন? ইয়া, আমি বেশ ইমোশনাল, এবং অনেকেই আছে, আমি অনেক মানুষকে চিনি যারা হচ্ছে গিয়ে ওই ইমোশনটাকে নিয়েও অনেক বেশি কাজ করতে পারে। লাইক সামথিং হ্যাপেন টু দেম, আজকে মন খারাপ, কিন্তু কাজে গিয়ে এমন হাসি খুশি, কেউ আসলে সেটা ধরতে পারবে না। কিন্তু আমার মন খারাপ থাকলে সবাই ধরতে পারবে, কারণ আমার সব কিছুই আসলে আমার ফেসে রিফ্লেক্ট করে। অ্যান্ড আমার মন খারাপ থাকলে আমার শরীরও খারাপ হয়ে যায়, আমি ওই দিন উঠতে পারবো না, অনেক কষ্ট হবে, অনেক স্লো হয়ে যাব, আমার মনটা খুবই ভারী থাকবে, আমার গলার মধ্যে মনে হবে কিছু একটা আটকে আছে, আমি বলতে পারছি না। তো এই ধরনের ফিলিং নিয়ে লাইফে যে কয়টা বাড়ি আসলে কাজে গিয়েছি, বেশ কষ্ট হয়েছে। তবে হ্যাপি ডেজে তুমি যখন খুব ইমোশনাল সিকোয়েন্সে অ্যাক্টিং করো, সেটা কিভাবে করো?
কোনো মিউজিক বাজে কিংবা তোমার ওয়েটা কি আসলে? ওয়েটা কি আমার মনে হয় সামটাইমস আসলে কিছু স্ক্রিপ্টের এমন ওয়েট থাকে যে ওইটা আসলে ওই ওয়েটটার কারণে ক্যারেক্টারটা এমন একটা মানে এমনভাবে ভর করে আর্টিস্টের উপর, ইউ ফিল দ্যাট ইউ আর দিস ক্যারেক্টার। সো এইটা আমার লাইফে আসলে আমি বলবো না অনেকবার হয়েছে, অনেক অল্প কয়েকবারই হয়েছে। তার মধ্যে আমার যদি কয়েকটা সিকোয়েন্সের কথাই বলি তাহলে বড় ছেলের যেটা এন্ডিং সিন, কাঁদতে কাঁদতে নিজে তো কেঁদেছো, পুরো জাতিকে কেঁদে বুক ভাসিয়েছো। তো তখন আমার কাছে মনে হয়েছিল দ্যাট ইউনো আউট অফ বডি এক্সপিরিয়েন্স আমি আর মেহজাবিন না এই সময়টাতে, চিরকাল আজে হয়েছে। আর আমার আপকামিং একটা মুভি আছে সাবা, সেখানে হয়েছে। আরও কয়েকবার হয়তো বা হয়েছে, আমার এখন মনে পড়ছে না, বাট দিজ আর দ্য মোমেন্টস যেখানে আছে না আমি ফিল করতে পেরেছি, মানে আই কুড ফিল দ্য ক্যারেক্টার। নিজের লাইফের কিছু মুহূর্তে আসলে কিছু পার্সোনাল কিছু জিনিস আসলে ইনভলভ হয়ে, হ্যাঁ ওই সিচুয়েশনে আসলে আমার মনে হচ্ছিল মানে হোয়াট ইফ দিস ক্যারেক্টার ওয়াজ রিয়েল, তাইলে কি হতো। সো তখন আসলে ইউ ডোন্ট নিড এনিথিং, তখন কোনো মিউজিকেরও দরকার পড়ে না, কোনো ইনস্ট্রাকশনও দরকার পড়ে না। আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই একটা নিজস্ব ওয়ে থাকে, অবশ্যই, অ্যান্ড সবসময় ম্যাজিক ঘটে না। তুমি যেমন ফিল করতে পারো, তোমার ক্যারেক্টারগুলো অডিয়েন্সও কিন্তু বেশিরভাগ সময় ফিল করতে পারে। আমি যদি আমার কথা বলি, তোমার একটা নাটক ছিল ভয়েস সামথিং, এবং সেখানে তুমি তোমার বাবাকে খুঁজো, ভয়েস ক্লিপ, এবং তুমি যখন রাস্তায় বের হও তখন একদিন তুমি কি যেন একটা স্মেল পেলে, এবং তুমি সেই লোকটার সামনে দাঁড়িয়েছিলে, বাবাকে অনুভব করছিলে। নাটকটি দেখার পর আমার এখন প্রায় এরকম ফিল হয় আর কি। আমি অনেক সময় আমার মায়ের ঘ্রাণটা পাই, এবং তখন আমার ওই নাটকের ওই সিকোয়েন্সটার কথা মনে পড়ে যায়। এরকম কত নাটকে কত সিকোয়েন্স যে তুমি কতজনের ভেতরে আসলে প্রভাব ফেলেছ, আসলে সেটা হয়তো আমরা সংখ্যাটা জানি না। তবে তুমি যেটা বলছিলে যে অনেক আর্টিস্টেরই কিছু স্ট্র্যাটেজি থাকে, কিছু ওয়ে অফ হ্যান্ডেলিং থাকে, তো স্ক্রিপ্ট পড়ার সময় তুমি আসলে কি করো? অনেকে তো আউটডোরে চলে যায়, অনেকে বিভিন্ন একটা ছোট জায়গায় চলে যায়, ক্যাফেটেরিয়ায় চলে যায়। তুমি স্ক্রিপ্টটা পড়ো কিভাবে? বাসায় শুয়ে 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 শুধু, আর কিছুই লাগে না? টু বি ভেরি অনেস্ট, হ্যাঁ, অনেকেই মেথড অ্যাক্টিংটাকে অনেক সিরিয়াসলি নেয়, অনেকেই সিরিয়াসলি নেয় না। আমি একটা মাঝারি স্পেসে আছি, হয়তো বা এই জন্যই আমি একটা মাঝারি লেভেলের অ্যাক্টর। মাঝারি লেভেলের অ্যাক্ট্রেস? ওকে। আমার কাছে মনে হয় ইউনো যা ঘটবে সেটা স্ক্রিনে, ওটার আগে পরে যেটা প্রিপারেশন নিব, এভরিথিং ইজ লাইক ইনসাইড। আমি আমার মতো করে আসলে সব কিছু সাজাই, অ্যান্ড ওই আমি যা সাজাই ওই জিনিসটার সাথে যদি টিমটা অ্যালাইনড থাকে তাহলে জিনিসটা আসলে ওয়ার্কআউট করে যায়। অ্যান্ড এখনকার সময়ে আমি আসলে যে কোনো কাজ যখন হাতে নিচ্ছি আমি একদম ডে 0 থেকে ইনভলভড, লাইক একদম আমি চাই ডিরেক্টর যদি মাইন্ড না করে, স্ক্রিপ্ট রাইটার্সরা যদি মাইন্ড না করে, আমি স্ক্রিপ্টিংয়েও থাকতে চাই, আমি এডিটিংয়েও থাকতে চাই, আমি প্রডিউসিংয়েও থাকতে চাই, আমি সব কিছুতেই থাকতে চাই, বিকজ আমার কাছে এই লার্নিংটা ইজ সামথিং দ্যাট ইজ ভেরি স্পেশাল। আচ্ছা, তোমার দুটি সিনেমার প্রডিউসিং এর সাথেও তো তুমি ছিলে, প্রিয় মালতীয়া, সাবা। বাহ। হ্যাঁ ছিলাম, আমার কাছে মনে হয়েছে এক্সপিরিয়েন্সটা আমার দরকার। প্রডিউসিং কি শুধু টাকা দেয়া নাকি তুমি অন্যান্য ক্ষেত্রে? আসলে মানে টাকা দেয়া প্রডিউসার মানে এটা না অনেক আগেরকার দিনের একটা অনেকের ধারণা, দ্যাটস হোয়াই আই এম কোয়েশ্চন। ইটস নট লাইক দ্যাট, ইউ নো, ইউ ক্যান বি প্রডিউসার ইন মেনি ওয়েজ। আমি যদি আমার আইডিয়াসগুলো স্ক্রিপ্টের মধ্যে শেয়ার করি কিংবা আমার আইডিয়াসগুলো ইনকর্পোরেট করা হয় তাহলেও কিন্তু আমি প্রডিউসার, বিকজ আমি এখান থেকে আমার জাস্ট অ্যাক্টিং বাদে আরও অনেক কিছু দিচ্ছি যেগুলো আসলে ওই কোনো না কোনোভাবে ওই স্ক্রিপ্টকে ইম্প্যাক্ট করছে। তো সেই জায়গা থেকে যেটা আমি বলছিলাম, দ্যাট আমি এখন আসলে একদম ইনিশিয়াল লেভেল থেকেই যে কোনো প্রজেক্টের সাথে ইনভলভ থাকতে চাই, বিকজ আমি এই
প্রসেসটা আরও ডিপলি বুঝতে চাই, শিখতে চাই। অ্যান্ড আমার মনে হয় আই ওয়ান্ট টু বি ইনভলভড অ্যান্ড জাস্ট অ্যাক্টিং করে আমার পার্টটা শেষ করে চলে যাব, এটা এখনকার সময় বা আমার জন্য এখন এটা অ্যাপ্রোপ্রিয়েট না। আমি আসলে আই ওয়ান্ট মোর কন্ট্রোল ওভার দ্য প্রজেক্ট। আচ্ছা, তুমি তো তোমার প্রজেক্টগুলো নিয়ে কথা বলছো, হয় না যে তোমাকে তো ইন্ডাস্ট্রি অনেক কিছু দিয়েছে, তুমি এখন ইন্ডাস্ট্রিকে কি দিতে চাও আসলে সামনের দিনগুলোতে? হয় না যে অনেকে স্টুডিও করে, অনেকে কোনো একটা ডাবিং স্টুডিও কিংবা অনেক কিছুই তো করে, সিনেমা হল দেয় দেশের বাইরে তারকারা, তুমি কি করতে চাও? আমি আসলে কোনো কিছুই এইভাবে ভাবি নাই, বাট আমার সবসময় মনে হতো, আমি একটা সময় ভেবেছিলাম আমি লাইক কস্টিউম ডিজাইনিং আর এইসব নিয়ে হচ্ছে গিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড, আমি পারবো। বাট তারপর মনে হয়েছে না, দ্যাটস নট মি, আমি আসলে এই ধরনের ডিজাইনার হতে পারবো না। বাট আমি নিজের বাসাগুলো করতে করতে, ফ্রেন্ডদের বাসা দেখতে দেখতে, টিউটোরিয়ালস দেখতে দেখতে বলা যায় হচ্ছে এখন আমাকে যেটা অনেক বেশি এক্সাইট করে দ্যাট ইজ ইন্টেরিয়র ডিজাইনিং। ওকে। অ্যান্ড এই ইন্টারেস্টের জায়গা থেকেই আমি এবং আমার কিছু ফ্রেন্ডস, আমরা সবাই মিলে, কিছু কলিগ, আমরা সবাই মিলে আমরা একটা ইন্টেরিয়র ফার্ম দিয়েছি যেটা নাম হচ্ছে ফার্নি। ওকে, এটা জানা ছিল না আমার। হ্যাঁ, নাম কি? ফার্নি? ফার্নি। ওকে। তো ফার্নি ইজ লাইক আওয়ার ব্রেন চাইল্ড, অ্যান্ড ফার্নি নিয়ে আমরা আসলে কাজ করতে চাই। কতটুকু করতে পারবো জানি না, বাট আমার কাছে ইন্টেরিয়র ডিজাইনিংটা আসলে খুবই মজার একটা কাজ লাগে। কারণ মানে ওই যে আমি যেটা বলছিলাম, স্ক্রিপ্টিংয়ে যেমন আমি একদম জিরো থেকে ইনভলভ থাকতে চাই, একটা বাসা বানানো, ওইটাকে ডিজাইন করা, ওইটাও যখন জিরো থেকে শুরু হয়, এটা অনেক এক্সাইটিং। অ্যান্ড ইটস লাইক ক্রিয়েটিভ। এবং এক একটা প্রজেক্ট এক এক রকম, এক একটা প্রজেক্ট এক এক রকম, এক একজনের চাওয়া এক এক রকম, সেটাকে কেটার করা এবং নিজের কিছু ভাবনা, ক্রিয়েটিভ ইনপুটস দেয়া, অ্যান্ড কোনো একটা জিনিসকে কল্পনা করা এবং সেটাকে বাস্তবে আসলে দেখা, এটার যে মজা, এটা কিন্তু একটু অন্যরকম। তা আমার কাছে মনে হচ্ছিল দ্যাট যেহেতু টুকটাক আইডিয়া আছে এটা নিয়ে, ওয়াই নট ডু ইট। তো তুমি কি এটার জন্য আর কোনো স্টাডি করতে চাও? এটার জন্য স্টাডি আমি প্র্যাকটিক্যাল স্টাডি করে ফেলেছি অনেক। লাইক এখন পর্যন্ত আমরা আমাদের নিজের ফ্রেন্ডদের আর সব কিছু মিলে 5-6টা প্রজেক্ট করা হয়ে গেছে গত 1.5-2 বছরে। তো এত লো কি কেন মেনটেন করছো তোমরা, মানে কেউ জানে না কেন? আসলে মানে লো কি মেনটেনেন্স ব্যাপারটা তা না, এটা নিয়ে আমি অনেকবার পোস্টও দিয়েছি। আমার মনে হয় কেউ ওইভাবে খেয়াল করে নাই বা বুঝে নেই, বা মনে করেছে অন্য কেউ করে দিয়েছে, অন্য কারোটা প্রমোট করছি। ওটা যে আমাদের অল্প কয়েকজনের, এটা হয়তো বা বুঝে নাই, বলাও হয় না। এই যে আজকে আপনার পডকাস্টে এসে বলা হয়ে গেল। তো এই জিনিসটা আমার মানে তোমাকে এখন থেকে আমরা ইন্টেরিয়র ডিজাইনার বলবো না, এটা বলা যাবে না, কারণ অনেক ইন্টেরিয়র ডিজাইনার আছে যারা পড়াশোনা করে ইন্টেরিয়র ডিজাইনার হয়েছে। আমি তো আসলে জাস্ট আমার এক্সপিরিয়েন্সটুকুকে না, কেন টুইঙ্কেল খান্নাকে তো এখন বলা হয়, কিংবা গৌরী খানকে বলা হয়, তো তারাও তো এরকম কোনো আচ্ছা দেখা যাক, এটার উপরে যদি আসলে পড়াশোনা আসলে করা যেতে পারে করব, বা আমার যেই প্র্যাকটিক্যাল আইডিয়াসগুলো আছে সেটাই এগিয়ে নিয়ে যাই, দেখা যাক কি হয়। আচ্ছা, ইন্টেরিয়র ডিজাইনারের থেকে আমরা অ্যাক্ট্রেসের কাছেই ফিরি। তোমার প্রথম ছবিটা প্রিয় মালতী আমি দেখছিলাম, একদম প্রিমিয়ারেই দেখছিলাম, এবং যখন শো শেষ হলো তুমি আমাকে দেখে কথা বলতে পারছিলে না, আমি তোমাকে দেখে কথা বলতে পারছিলাম না, এবং সবাই খুব ইমোশনাল ছিল। ওই দূরে দেখলাম একজন দাঁড়িয়ে আছে এবং সে চোখ মুছছিল, এবং তিনি আদনান আল রাজি। তোমার এই ছবিটি তো অনেকেই দেখেছে এবং আমি দেখেছি, অনেক সপ্তাহ সিনেমা হলে চলেছে, তারপরে অনেকে বলছে যে প্রিয় মালতী ফ্লপ। আসলে কি ফ্লপ? আই থিঙ্ক যারা আসলে এটার ক্যালকুলেশন স্টাডির সাথে আসলে বা এটার ব্যাকগ্রাউন্ডের সাথে জড়িত না, তারা এটা বলতে পারে। এখন ওটা কিসের বেসিসে বলছে আই হ্যাভ নো আইডিয়া, বিকজ আই থিঙ্ক ফাইন্যান্স ওয়াইজ যেটা মানে ইনভেস্ট করা হয়েছিল সেটা তো উঠে এসছে। হ্যাঁ,
সেটা তো উঠে এসছেই। তারপরে হয়তো বা অনেক বেশি লাভের জায়গাটা হয়নি, বিকজ এখনও আমাদের ইন্ডাস্ট্রি ফিমেল ওরিয়েন্টেড গল্পকে ওইভাবে অ্যাকসেপ্ট করে না, অ্যান্ড ভেরি আনফর্চুনেটলি এখনও ইটস এ মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রি, উইচ ইজ ভেরি আনফর্চুনেট আমার কাছে মনে হয়। বিকজ আমরা পাশের দেশের অনেক কিছু নকল করি, কিন্তু পাশের দেশে তো যে কাহানি কিংবা ডার্টি পিকচার ফিমেল ওরিয়েন্টেড অনেক ভালো ভালো জিনিস নকল করাটাও তো মানে আর্ট। হ্যাঁ, এখন এটা না পারলে তো এটা আমাদের ব্যর্থতা আমি বলবো। কিংবা আমাদের জয়া আহসান যখন কলকাতাতে যায়, তিনি ফিমেল সেন্ট্রিক কাজ যখন করেন, সেটিও তো সুপারহিট হচ্ছে। বাট আমাদের এখানে আমি দেখি হচ্ছে কি আমাদের যেই নারীভিত্তিক গল্পগুলো আছে সেটা ডেফিনেটলি একটা অডিয়েন্স কে টেনে আনতে একটু স্ট্রাগল করতে হয়, কারণ হয়তো বা নারীভিত্তিক গল্পের সাথে মানুষ অতটা ইন্টারেস্টেড না। আচ্ছা, সেটি কি শুধু মানুষের দোষ? মানে হয় না যে প্রোডাকশন টিমেরও তো একটু প্রমোশনের স্ট্র্যাটেজিটা এরকম করা হচ্ছে যাতে মানুষ আগ্রহী হয়? ডেফিনেটলি করা উচিত। এখন কে কীভাবে প্রমোট করবে, কোন ডিরেক্টরের কেমন স্ট্র্যাটেজি, তারা কি কোনো কিছু প্রমোট করার জন্য ভাইরাল কোনো কিছু করবে কি না, নাকি তারা বিলিভ করছে যে তাদের কাজটা দেখার পরে ওয়ার্ড অফ মাউথেই আসলে এটা স্প্রেড হবে এবং অডিয়েন্স আসবে। দিস ইজ ভেরি মাচ পার্সোনাল চয়েস আমার মনে হয়। বাট ডেফিনেটলি মার্কেটিংয়ের জায়গা থেকে আমার মনে হয় শুধুমাত্র নারীভিত্তিক কাজ কেন, অন্যান্য কাজও আমাদের পুরো ইন্ডাস্ট্রি কিছুটা আমরা পিছিয়ে আছি, এবং আরও সুন্দর করে যে কোনো কিছু প্রমোট করা যেতে পারে, সেটা আমাদের করা উচিত। এবং কিছু এজেন্সিজও থাকা উচিত যারা আসলে এইগুলোকে অনেক সুন্দর করে একটা কিউরেটেড প্ল্যান দিবে যে এই ফিল্মের টাইপটা এমন, এইটার প্রমোশনটা এমন করে করা যেতে পারে। আর একটা আইডিয়া আপনাকে দিয়ে দিলাম, আজকে থেকে কয়েক বছরে যদি আপনি এমন কিছু করেন আমি অবাক হব না। অবশ্যই চুরি করবো কিন্তু। আচ্ছা, তুমি কি অন্য কোনো অ্যাক্ট্রেসদের জন্য প্রডিউস করবে ফিল্ম? ইফ আই ক্যান, আই উড বি অনার্ড। যদি তোমার লোভ হবে না যে এই ক্যারেক্টারটা যদি আমি করতে পারতাম? এটা হবে, আই এম শিওর এটা হবে। বিকজ দিন শেষে আই ওয়ান্ট টু ডু দ্য বেস্ট ওয়ার্ক, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দ্য বেস্ট টিম, বেস্ট ডিরেক্টরস, বেস্ট প্রডিউসার্স। এটা যে কোনো মানুষই চাইবে। বাট ডেফিনেটলি এখন সে স্কুল গোয়িং একটা মেয়ে ছেলের গল্প, এখন হয়তো বা ওইটা আমার সাথে এখন যাবে না, বিকজ ওই স্টেজটা, ওরকম কাজ আমি অনেকগুলো করে ফেলেছি, ওই স্টেজটা আমারও পার হয়ে গেছে। ওরকম কোনো কিছু যদি অপরচুনিটি আসে যেটা আসলে আমার সাথে যাচ্ছে না, তাহলে ডেফিনেটলি ওরা অন্য কেউই করবে। তো ওরকম অপরচুনিটি যদি আসে, ইফ আই ক্যান বি এ পার্ট অফ ইট, নট অনলি ফাইন্যান্সিয়ালি, ইন এনি আদার ওয়ে, আমি যদি ক্রিয়েটিভলিও যদি এখানে একটা পার্ট হতে পারি কোনো একটা কাজের, যদি আমার থাকাতে ওটার ভালো কিছু হয়, তাহলে ওয়াই নট, আই উড লাভ টু বি এ পার্ট অফ ইট। তবে অপরচুনিটি সবসময় আসলে যে সবাই গ্র্যাব করে তা না, তুমি নিজেও গ্র্যাব করো না। কলকাতা থেকে তোমার অনেক অফার এসেছে এবং কলকাতায় কিন্তু তোমার প্রচুর ভক্ত। আমি সেদিন দেখছিলাম যে কোয়েল মল্লিকের বাবা মা তোমার উচ্ছ্বসিত প্রশংসা করেছে এবং তোমার এহেন কোনো নাটক নেই যে তারা দেখেনি, এবং তারা বলেছে কোয়েল মল্লিককে দেখাবে তোমার নাটকগুলো। এবং আমি জানি যে সেখানকার একজন সুপারস্টার তার ছবিতে তোমাকে অফার দিয়েছিল, এবং গত বছর বহুরূপী বলে একটা সিনেমা সুপার ডুপার হিট হয়েছে, সেই ডিরেক্টররা তোমাকে অফার দিয়েছিল, কিন্তু তুমি করোনি কেন? না, করিনি কেন ব্যাপারটা এরকম না, হয়তো বা কথা আসলে এগিয়ে ওই পর্যায়ে যায় নাই, বা মানে তুমি কি ওপার বাংলা কাজ করতে চাও? ওয়াই নট, মানে এখানে এপার বাংলা ওপার বাংলা করে আসলে আমরা যেই সেপারেশনটা ক্রিয়েট করছি, আমার মনে হয় সেটা একেবারেই দরকার নাই। বাংলা মানে বাংলা, এবং আমরা সবাই বাঙালি, এবং সেই জায়গা থেকে যেহেতু ওদের দেশের ভাষাটা আমাদের ভাষাটা একই, হ্যাঁ কাছাকাছি একই, তো ওরা যেহেতু আমাদের নাটক দেখে এত প্রশংসা করে, তাদের ফিল্ম আমরাও দেখি, ইন্ডাস্ট্রি যত বড় হবে ততই আসলে আমাদের জন্য বেটার। ওদের অডিয়েন্স যদি আমরা পাই, আমাদের অডিয়েন্স যদি ওরা পায়, তাহলে আরও বেটার সেলস হবে, এবং উইচ ইজ গুড ফর দ্য ইন্ডাস্ট্রি। অ্যান্ড ক্রিয়েটিভিটি আসলে যতটুকু শেয়ার করা যায় ওটা কিন্তু তত বাড়ে। নিজেদের মধ্যেই আসলে এটাকে সীমাবদ্ধ করে রাখা, একটা বাউন্ডারি সেট করলে আসলে তাহলে ক্রিয়েটিভিটি আসলে ছড়ায় না, বাড়বে না, আমরাও শিখতে পারবো না, অন্যরাও শিখতে পারবে না। কাজ এখন পর্যন্ত যত
কাজেরই অফার এসছে হয়তো, বা আমার মনে হয় সব কিছু মানে অপরচুনিটি আসলেই যে গ্র্যাব করে ফেলতে হবে সেটাও না। এবং আই থিঙ্ক কিন্তু আমি তোমাকে পার্সোনাল ডিফারেন্ট হরাইজনে দেখতে চাই, আমি ওপার বাংলা হোক, বলিউড হোক, কিংবা দেশের বাইরের ছবিতেও দেখতে চাই। না, অফকোর্স যদি আমি মনে করি যে আমার সাথে ক্যারেক্টারটা যাচ্ছে, আমি যেই ধরনের কাজগুলো করতে চাই বা যেটা আমার ভিশনের সাথে আরেকজনের ভিশন যদি মিলে যায়, তাহলে ডেফিনেটলি সেটা ইন ফিউচার করা হবে। ওয়াই নট? আচ্ছা, তুমি কি বলিউডের একটি সিনেমা না করে রিগ্রেট করছো? যেগুলো কাজ করা হয়নি সেগুলো নিয়ে কথা বলার দরকার নেই। না, এটা তো অলরেডি পাবলিকলি চলে এসেছে। তুমি অফার পেয়েছিলে বিশাল ভারদ্বাজের সিনেমাতে, এই নিয়ে তুমি এখন কথা বলতে চাচ্ছ না? না, মানে আমার মনে হয় আসলে বিকজ আমাদের খুব গুণী একজন অ্যাক্ট্রেস এই ফিল্মটা করেছেন, বাঁধন আপু, অ্যান্ড শি ডিড ওয়ান্ডারফুল জব। তো আমার মনে হয় এটা নিয়ে আসলে কথা বলার কিছুই নেই, বিকজ আমরা যেটা পাবলিশড ওয়েতে দেখেছি, উই স দ্য বেস্ট ভার্জন, অ্যান্ড এটার আগে পিছে কি গল্প আছে না করছে, ইট ডাজেন্ট ম্যাটার এট অল। হোয়াট শি হ্যাজ ডান ইজ ফ্যান্টাস্টিক, অ্যান্ড আমার মনে হয় দিস ওয়াজ দ্য রাইট ডিসিশন। ইট ওয়াজ পারফেক্ট ফর হার, অ্যান্ড আমি যে ডিসিশনটা নিয়েছি বা আরও যারা অফার পেয়েছে তারা যে ডিসিশন, দ্যাট ওয়াজ পারফেক্ট ফর দেম। অফকোর্স। তবে পার্সন মেহজাবিনকে কিন্তু এখনো জানা হয়নি, কারণ আমার যেটা মনে হয়, তাহসিন আমাকে একটি কথা বলেছিল আমাদের বিনোদন সারাদিন অনুষ্ঠানে, যে মেহজাবিন অনেক কম্পিটিটিভ, এবং সে যখন একটা কম্পিটিশনে দাঁড়ায় কিংবা কোনো কিছুতে মনে করা যায় সে ফার্স্ট হবে, সে ফার্স্ট হয়েই ছাড়ে। সেটা লাক্স চ্যানেলের সুপারস্টার হোক, কিংবা আমাদের একটা শো ছিল মনে আছে, সব জানতা শমশের, ওমর সানি ভাই আমার এগুলো খুবই মজা লাগে। না, আমি সিরিয়াসলি, এটা একটা হাউস গেম হোক, আমরা বাসায় বসে হচ্ছে কি যেন গেম খেলি, মাফিয়া কি এই ধরনের, সেটা হোক, কিংবা অসাধারণ একজন ব্রাইডকে আমি দেখেছি তার বিয়েতে, এবং তার নাম মেহজাবিন। তিনি গায়ে হলুদে মেহেদি অনুষ্ঠানে সবাইকে টেক্কা দিয়ে আন্তাক্ষরী খেলায় একের পর এক 0.01 মাইক্রোসেকেন্ডে, ন্যানো সেকেন্ডে তুমি কিভাবে এত গান মনে রাখো? না, এগুলো ওই যে স্কুলে খেলা হতো অনেক, আর যেহেতু ইন্ডিয়ান স্কুলে আমার পড়াশোনা ছিল, তো হিন্দি গান অনেক বেশি ওটার সাথে আমি ফ্যামিলিয়ার। তো যেটা বলছিলাম আর কি, তো গেম যেটাই হোক না কেন, আমার আসলে আই এম ভেরি স্পোর্টি। আর ছোটোবেলা স্কুলে কিন্তু আমি অনেক বেশি স্পোর্টসের সাথে রিলেটেড ছিলাম। আই হ্যাভ 15 মেডেলস। ছবি দেখেছি, হ্যাঁ, ছবি দেখেছেন, 15 মেডেলস আছে আমার। অ্যান্ড ওরকম ওই সময় থেকেই আসলে মানে যেই গেমে হোক না কেন, আই ওয়ান্ট টু বি ফার্স্ট। ওই একটা ইচ্ছা আসলে। সে সময় কি খেলতে? ওই সময় আসলে অনেক গেমস, লাইক ফুটবল, বাস্কেটবল, তারপর ক্রিকেট বল। এটা একটা বানানো গেম, যেটা রুলসগুলো হচ্ছে ক্রিকেটের মতো, কিন্তু না, কিন্তু কোনো ব্যাট দিয়ে খেলে না। ফুটবলের মতো হচ্ছে গিয়ে কিক করে ক্রিকেটের মতো রান নিতে হয়। এটা ওখানকার একটা লোকাল গেম ছিল সেটা। তারপর লং জাম্প, রিলে রেস, ম্যারাথন, এরকম অনেক কিছু ছিল। তো এগুলোতে আমি সবগুলোতে পার্টিসিপেট করতাম, এবং বেশ কিছু মেডেলস ওখান থেকে এসছে। তো ক্রিকেট খেলা শিখলে কিভাবে? আমি কয়েকদিন আগে দেখলাম যে সেলিব্রিটি ক্রিকেট লিগে, দ্যাটস এন্টারটেইনমেন্ট। আমি কিন্তু লাইক আছে না দ্যাট কাজ 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 কাজ, এটা করতে করতে মানুষ কিন্তু অনেক বোর্ড ফিল করে। হ্যাঁ, আই থিঙ্ক এটার বাইরেও আসলে লাইফকে এনজয় করা উচিত। অ্যান্ড অ্যাজ আই ওয়াজ অলওয়েজ ইন্টারেস্টেড ইন স্পোর্টস, খুবই স্পোর্টি আমি ছিলাম, এখন অনেক লেজি হয়ে গেছি। সো আমার এই ধরনের গেমস আসলে খুব ভালো লাগে। আর যখন এটা আমার ইন্ডাস্ট্রির লোকজনদের সাথে হবে, তখন তো আরও মজা করার অনেক বেশি জায়গা থাকবে। তো আমার কাছে এগুলো আসলে একটা রিফ্রেশমেন্ট মনে হয়। বাহ, আমি আসলে তোমার সাথে কথা বলছি এবং বারবার মনে হচ্ছে আমি কার সাথে কথা বলছি। মানে ইনস্টাগ্রামে বাংলাদেশের তারকাদের মধ্যে যার সবচেয়ে বেশি ফলোয়ার 5.6 মিলিয়ন, এবং তোমার ফেসবুক পেজে আমি দেখেছি 10 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তোমার পার্সোনাল অ্যাকাউন্টে 1.2 মিলিয়ন। ওটা তো লক। ওকে, আর টিকটকে বোধহয় 2.6 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তো মাঝে মধ্যে কি একটু অহংকার হয়?
এই ফলোয়ার্সের জন্য ভাই অ্যাকাউন্ট, কারণ এই ফলোয়ারের জন্যই তো অনেক তারকা কাজ করে। হ্যাক হয়ে গেলে এগুলো সব চলে যাবে এরকম মানে এই কয়েকটা সেকেন্ডের মধ্যে। আমার প্রথম প্রোফাইল অ্যাকাউন্ট কিন্তু মানে আমার প্রথম প্রোফাইল কিন্তু হ্যাক হয়ে গিয়েছিল। অ্যান্ড ওই সময় আমার মনে আছে বাংলাদেশে প্রথমবার কারো পার্সোনাল অ্যাকাউন্টে 1 লাখ ফলোয়ার হয়েছিল, যখন ফলোয়ার হওয়ার ওই সিস্টেমটা তৈরি হয়েছিল আর কি। তো দ্যাট ওয়াজ লাইক ইন 2012 or 13। তো ওই 1 লাখ হয়েছে, ওটার উপর অনেক মানুষের নজর ছিল, হ্যাকার্সদের। তো তখন হ্যাক করে ফেলেছিল, এটা আমি আর রিকভার করতে পারিনি ওই সময়। সো তোমার কোনো ফিল হয় না যে আমার এত ফলোয়ার? না, আমার কাছে শুধু এটা ফিল হয় দ্যাট মানে যেহেতু এতজন ফলো করছে, সো এক ধরনের একটা রেসপন্সিবিলিটি কাজ করে, কিছুটা ভয়ও কাজ করে মানে আমার মনে হয় এই রেসপন্সিবিলিটি আর ভয়ের কারণেই আমি লাইফে আরও বেশি কেয়ারফুল হওয়া শিখেছি। দ্যাট আমার প্রত্যেকটা স্টেপ আসলে ইট হ্যাজ টু বি রাইট, বিকজ অনেকেই আসলে এই স্টেপগুলোকে ফলো করছে। অ্যান্ড আমি যদি একটা রং স্টেপ নেই, যেটা হয়তো বা আমার থেকে হয়তো বা ভালো কোনো কিছু হলো না, তখন ওইটা অনেকেই পজিটিভলি নিবে না, কিংবা ওই খারাপ কাজটাকেই ফলো করতে পারে। আমি দেখেছি তুমি ফলোয়ারদেরকে খুব ভালোভাবে কি বলবো, তোমার বার্তাগুলো, সামাজিক বার্তাগুলো তুমি পৌঁছে দাও। কারোর জন্য রক্ত লাগলে তুমি রেগুলার সেটা তুমি পোস্ট করো। এটা দিস ইজ ভেরি আই উড সে মানে আই এম ওয়ান্স অ্যাগেন অনার্ড দ্যাট ব্লাড ডোনেশনের কিছু গ্রুপ আছে ফেসবুকে, এবং ওখানকার একজনের সাথে আমার পার্সোনালি পরিচয় হয়েছে শুটিং করতে গিয়ে ওই সময়টাতে। তো তখন আমি বলেছিলাম তারা যেহেতু আসলে এত কাজ করছে, বাট তাদের যে রিচ ভার্সেস আমার ফলোয়ার্স থাকার কারণে যে রিচ, ওনারা বলছিল দ্যাট আপনারা দিলে অনেক ভালো একটা রেসপন্স আসে, এবং অনেক সময় অনেক এমার্জেন্সি সিচুয়েশনে রক্ত তারা পেয়েছে, বিকজ কোনো না কোনো সেলিব্রিটি কিংবা বড় একজন তারকা পোস্টটা দিয়েছে, এবং সেটা এমন একজনের কাছে পৌঁছে গেছে যে হয়তো বা কাছাকাছি ছিল, তাহলে সে জানতো না হলে। তো সেই জায়গা থেকে আমি একজনের সাথে আমার পরিচয় আছে, আমি ওনাকে বললাম আপনি তাহলে আমাকে একদম পার্সোনালি টেক্সট করবেন। আমি নাম্বার দিয়ে এসেছিলাম। যখনই এমন সিচুয়েশন হবে যে কোনো একটা ব্লাড গ্রুপ একেবারেই পাওয়া যাচ্ছে না, ভেরি ইম্পর্ট্যান্ট, যে 1-2 ঘন্টার মধ্যেই লাগবে বা এরকম কিছু, আমাকে পার্সোনালি টেক্সট করবেন, আমি সেটা সাথে সাথে পোস্ট করবো। আর আমার মাধ্যমে যদি একজনের ভালো কিছু হয় তাহলে মানে এটা তো মানে এটাই তো আসলে হওয়া উচিত। আসলে স্টার পাওয়ারকে ইউজ করে যদি মানুষের পাশে থাকা যায়, কারণ তোমরা তো আসলে তাদের কারণেই তারকা, তাদের ভালোবাসার কারণে তোমরা আজকের এই অবস্থানে। আর এখানে আমার কোনো কিছু করতে হচ্ছে না, একটা স্ট্যাটাস দিতে তো কোনো প্রবলেম নাই। মানে এটা যদি একজনের লাইফ সেভ করে, এর চাইতে বড় আর কি হতে পারে। অবশ্যই। মেহজাবিন, তোমার শরীরের প্রতি কি তুমি যত্ন নাও? প্রশ্নটা এই কারণে করা, তোমাকে আমি কখনো জিমের ছবি কিংবা জিম অ্যাটায়ারে দেখিনি ফেসবুকে, যেটা আমি অনেককে দেখি আর কি। জিমে মাঝে মাঝে যাওয়া হয়, তাই সামটাইমস। ছবি দেখে না? ছবি হয়তো বা দেওয়া হয় না, খুব রেয়ার। গত 2 মাসে যায়নি, তার আগে 1 মাস গিয়েছি। এটাই আমার হিস্ট্রি জিমের। আচ্ছা। বাট আসলে আমার যাওয়াটা খুবই জরুরি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, ইট শুড বি পার্ট অফ লাইফস্টাইল। বাট সামহাও আমরা তো একটু অলস, যখন একটা ফ্রি ডে থাকে তখন মনে হয় একটু বাসায় থাকি, একটু শুয়ে থাকি, একটু আড্ডা দেই কারোর সাথে, একটু ঘুরতে যাই। তো এইসব করতে করতে আসলে ওয়ার্কআউটটাকে লাইফের পার্ট বানানোটা এখনো হয়ে ওঠে নেই, বাট আই অ্যাম ট্রাইং মাই বেস্ট, ইনশাল্লাহ এটা হয়ে উঠবে অবশ্যই। আচ্ছা, তুমি কখনো হারিয়ে গিয়েছিলে? কোথায়? কোথাও। আমি কিছুদিন আগে দেখলাম তুমি নাকি গরুর হাটে। এটা আমি জানি না, এটা কোথাকার কোন নিউজ পোর্টাল কোথায় কি দিছে, আমি এরকম কখনোই হারাই নাই। মার্কেটে হারিয়েছিলাম ছোট থাকতে, এটা আম্মু বলে। দেশের বাইরে? না, কোথায় আমার মনে নাই আসলে, বাংলাদেশে হতে পারে। আম্মু বলেছিল একবার এরকম, আমি কোনো একটা মার্কেটে হারিয়ে গিয়েছিলাম, মানে তারা খুঁজতে খুঁজতে দেখে একটা আঙ্কেল আমাকে কোলের মধ্যে নিয়ে ওয়েট করছে যে বাচ্চাটা কার,
কে এসে নেবে। তো এইটুকুই আমার মনে আছে, তাছাড়া আমি কখনো হারাই না। আর এখনকার দিনে কেন মানে জিপিএস ফোন এখন না, মানে গুগল আগে। থাকা অবস্থায় মানুষ কি হারায়? আচ্ছা, চুরি করেছো কখনো? হয় না যে হ্যাঁ হ্যাঁ, চুরির অনেক হিস্ট্রি আছে। যেমন? আব্বুর পকেট থেকে ছোটবেলায় অনেক এরকম টাকা চুরি করছি। ওকে। তারপর জামাইয়ের পকেট থেকে? জামার পকেট থেকে, জামাই পুরো ওয়ালেটই দিয়ে রেখেছে। জামার পকেট থেকে চুরি করার কিছু নেই। আর চুরির হিস্ট্রি তো অনেক বললে তুমি। একবার আমার এরকম এসি রিমোট হারিয়ে গিয়েছিল আমার বাসার। তো আরেকজনের বাসায় গিয়ে দেখি সেম রিমোট। তো আমার খুব মনে হচ্ছিল এটা নিয়ে যাই আমি, খুব মনে হচ্ছিল এটা নিয়ে যাই, কিন্তু মানে আছে না যে ওটা তো আমার ফ্রেন্ড, ওর কি হবে। বাট শেষমেশ আসলে এই চুরিটা মানে এবার কিন্তু নিউজ হবে যে এসির রিমোট চুরি করতে চেয়েছিলেন মেহজাবিন চৌধুরী। আই হোপ নট। আমি এই পডকাস্টে অনেক ভালো ভালো কথা বলেছি, আই হোপ ওগুলো ফোকাস হয়। আচ্ছা, তুমি কখনো হয় না যে আমরা ননস্টপ কিছু খাবার থাকলে আমরা খেয়ে ফেলি? তুমি এরকম? অনেক বেশি। তুমি ননস্টপ খেতে পারো? আমি স্ন্যাক্স ননস্টপ খেতে পারি, হয়তো বা মানে ভারী ফুড পারবো না, কিন্তু আমার সামনে যেমন আমি যখন মুভি দেখতে যাই তখন হচ্ছে পপকর্ন, অন্যরা হচ্ছে গিয়ে এতটুকু পপকর্ন নিয়ে ঢুকে, ওটা ফিল্ম হওয়ার শেষে হয়তো বা শেষ হয় কিংবা অর্ধেক থাকে, এরকম অবস্থা থাকে। আর আমার প্রথম 15-20 মিনিটের মধ্যে একটা প্যাকেট শেষ, তারপর আমি আরেকজন থেকে খাওয়া শুরু করি। সো এই যে এই ধরনের স্ন্যাক্সগুলো যখন আসলে সামনে থাকে, বা ফ্রেঞ্চ ফ্রাইজ থাকলে, আমি দেখেছি বাচ্চাদের টেবলে ইউজুয়ালি বাচ্চাদেরকে ফ্রেঞ্চ ফ্রাইজ দেওয়া হয়। তো ওই টেবলে গিয়ে বসলে আমি ওদের এখান থেকে ফ্রেঞ্চ ফ্রাই নিতে 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 শেষ করে ফেলি। সো তখন ওরা বলে আন্টি এটা আমার। বাট ইয়েস, লাইক স্ন্যাকিং এই ব্যাড হ্যাবিটটা আছে আমার। সেটা কিন্তু তোমাকে দেখলে বোঝা যায় না। বোঝা যাবে যদি এটা কন্টিনিউ করতে থাকি। ওকে। তুমি কখনো কাঁচা বাজারে গিয়েছো? গিয়েছো? কেউ চিনতে পারে না? কোভিডের পর থেকে তো একটা জিনিস ভালো হয়েছে, মাস্ক পরার অভ্যাসটা আসলে সবার মধ্যে এসছে। তো মাস্কটা পরলে এখন মানে আলাদা করে কেউ আসলে দেখে না, মনে করে মাস্ক তো সবাই পরে ওইভাবে। সেটা এক ধরনের শিল্ড হিসাবে কাজ করে। আর তাছাড়া আমি অনেক জায়গায় যাই বোরখা পরে, কারণ কিছু জায়গায় গিয়ে আসলে নিজে গিয়ে জিনিসটা চুজ না করলে আসলে হয় না। সো এরকম বের হয়ে যায়। কাঁচা বাজারেও হ্যাঁ যাওয়া হয়েছে। তো আমার মনে হয় এর মধ্যে মানে খুব রিসেন্ট টাইমসেই যাওয়া হয়েছে। বাহ, চমৎকার। তো রিসেন্টলি তো আমরা সোশ্যাল নেটওয়ার্কের কারণে বই পড়ার আমাদের সময় হয় না, আমরা অনেক সময় ই বুক পড়ি আর কি। তোমার কি বই পড়া হয়? বই পড়া হয় না? না, আই এম নট আ রিডার। আমার কাছে সেটা মনে হয়, মানে ছোটোবেলায় ছিলাম, ছোটোবেলায় তো স্কুলে আপনার খুব জোর করে একটা লাইব্রেরি, একটা পিরিয়ড থাকতো আলাদা লাইব্রেরি। তো তখন গিয়ে হচ্ছে গিয়ে ওখানে বসে বই পড়া, গল্পের বই পড়া এবং বাসায় নিয়ে যাওয়া, এবং ওই বইটা নেক্সট উইকে সেম টাইমে আবার রিটার্ন করে একটা বুক নিয়ে যাওয়া, এরকম ব্যাপারগুলো থাকতো। তখন অনেক এরকম বুকস পড়া হয়েছে। বাট টু বি অনেস্ট, লাইক অনেক লাইক একটা সিরিজ বা এরকম কিছু, তো আমি হ্যারি পটার পড়া হয়েছিল লাইক সবগুলো, আর পড়া হয়েছিল টুয়াইলাইট, মানে খুব এই যে এই ধরনের মানে আলতু ফালতু বই আর কি, মানে এটা আলতু ফালতু বলা যায় না, ফ্যান্টাসি কিংবা এটা আলতু ফালতু বলছি না, মানে এরকম আলতু ফালতু বুঝতে পেরেছি অনেক কিছু পড়া হয়েছে। বাট আই এম নট দ্যাট কাইন্ড অফ এ রিডার যে মানে আছে না যে একটা ট্রিপে যাচ্ছে প্লেনে বই পড়বে, আমি একদমই না। আমি মুভিজ দেখি, মানে আমার মুভি দেখতে বেশি ভালো লাগে, বাট পড়তে ওই যে একটু লেজি যে। তো তোমার কান্নার প্রসঙ্গে আবার একটু ফিরে আসি, কারণ চোখটা এখন ছলছল করছে আবার। আমার চোখ? হ্যাঁ হ্যাঁ, ইটস দ্য লাইটিং মেবি। ওয়াশরুমে কখনো দরজা বন্ধ করে কান্না করা হয়েছে? ইয়েস। তাই? হ্যাঁ, মানে এটার কোনো স্টোরি নাই বলার মতো, বাট হ্যাঁ ডেফিনেটলি আমার মনে হয় যে কোনো মানুষেরই তো একটা স্পেস থাকে, একটা কোনো না কোনো কারণে ব্রেকডাউন হয়। এটা কুড বি এনি রিজন, বাট হ্যাঁ এটা তো মানে লাস্ট কবে সেটা বলো। লাস্ট কবে এরকম কান্না, লাস্ট কবে ঠিক এরকম
মানে আমার এই কারণে প্রশ্নটা জানতে ইচ্ছে করছে, মানে আমরা তারকা মেহজাবিনকে তো চিনি, কিন্তু বাড়িতে আসলে মেহজাবিন কিরকম? আমরা যেরকম অনেক সময় কারো উপর রাগ হলে হয় না যে একবার অমিতাভ বচ্চনকে একবার প্রশ্ন করেছিল, আমরা টুথপেস্ট শেষ হয়ে গেলে যেমন টিপে টিপে বের করি, আপনি ওকে বের করেন, সে বলে হ্যাঁ তাই তো। তো অমিতাভ বচ্চনও কখনো টিপে টিপে টুথপেস্ট বের করে, সেটা ভাবলেও কিন্তু অন্যরকম লাগে। তো মেহজাবিন চৌধুরী আসলে বাড়িতে কি কি কাজ করে? বাড়িতে কি কি কাজ করি? এরকম একদম যেটা আমরাও করি। আমি মানে যেহেতু টুথপেস্টের এর এই প্রসঙ্গটা বা এক্সাম্পলটা এসছে, তো আমি এর মধ্যে যখন কানাডা গেলাম একটা জিনিস নিয়ে এসেছি কি সেটা? অনলাইনে অর্ডার করে। তো অনলাইনে এরকম অনেক কিছু অর্ডার করতে করতে এটা একটা দেখেছি যে এরকম একটা লম্বা একটা এরকম একটা চামচের মতো একটা জিনিস। তো ওই জিনিসটা কিসের জন্য ইউজ করে, যখন শ্যাম্পুর একেবারে শেষ একদম নিচে থেকে যায় ওইটাকে এরকম করে তুলে আনার জন্য আর কি। Oh সো my God, ওটাও কিনতেও পাওয়া যায়? ওইটা কিনতে পাওয়া যায়। Okay. ওটার সেট থাকে তিন সাইজের, এতটুকু 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 এরকম। আমাকে একটা দিও তো। আচ্ছা দিব। আচ্ছা। তো ওইটা আমি আনার পরে আমি বাথরুমে রাখলাম এই কদিন আগে। তো আদনান বলে এইটা কি জিনিস এরকম একটা, আমি বলছি এটা ওই যে শ্যাম্পু শেষ হয়ে গেলে নিচে থেকে তোলার জন্য। তো অনেক হাসছিল যে এইটা কি কিনছো তুমি, এইগুলোও শপিং করো? বাহ বাহ বাহ। তো কি কি কাজ করা হয় বাসাতে? বাসাতে আমার মাঝে মাঝে রান্না করা হয়, সব রুম গুছানো আছে কিনা সেটা দেখা হয়, গেস্ট আসার আগে সব ওয়াশরুম চেক করা হয়, সব জায়গায় টিস্যু আছে কিনা, সেটা টিস্যু সব জায়গায় থাকতে হবে। এইটা আমি খুবই কনসার্ন থাকি এটা নিয়ে। প্রত্যেকটা বেসিনে হ্যান্ড ওয়াশে হচ্ছে গিয়ে মানে হ্যান্ড ওয়াশের বটলে হ্যান্ড ওয়াশ আছে কিনা, এই সব জিনিস নিয়ে আমি অনেক বেশি খুঁতখুঁতে, এইগুলো দেখা করা হয়। আমার হাজব্যান্ডের ডাস্ট অ্যালার্জি আছে, সো ডাস্ট নিয়ে হচ্ছে গিয়ে এখনকার দিনে জানালা খোলার সাথে সাথে ডাস্ট দিয়ে ভরে যায় সব কিছু। তো যাতে বাসার মধ্যে যতটুকু কম আসলে ডাস্ট থাকে সেটা মেনটেন করা, এরকম অনেক অনেক কাজই আছে। এখন এগুলো প্রত্যেকটা কাজ যে আমি নিজের হাতে করি ব্যাপারটা তাও না, আই উডন্ট লাই, বাট হেল্পিং হ্যান্ড থাকে, সেটা আছে। সব কিছু মানে মিলিতভাবে অনেক কাজই করা হয়। অনেক কিছু আমি সুপারভাইজ করি, অনেক কিছু নিজের হাতে করতে পছন্দ করি। যেমন আমার ব্যাগগুলোকে গুছিয়ে রাখা, ওই কাজটা যেমন আমি নিজে করি, কারণ আমার মনে হয় আমি যেভাবে যত্নে এটার প্যাকিং করি এটাও আরেকজন পারবে না। সেরকম অনেক কিছু কাজ আছে যেগুলো আমি। আচ্ছা, তোমার অ্যালার্জি কিসে? হাজবেন্ডেরটা তো বললে, তোমার অ্যালার্জি কিসে? মিথ্যে কথায়। মিথ্যে কথা? হ্যাঁ, কেউ মিথ্যে করলে এটা আমার অ্যালার্জি হিসেবে কাজ করে। ওকে, তখন তুমি কি করো? মানে আছে না যে ইরিট করে তোমাকে? ডেফিনেটলি এটা অনেক ইরিটেটিং একটা ব্যাপার যে হয়তো আমি কোনো একটা সত্য জানি অ্যান্ড সামনের জন হয়তো বা প্রিটেন্ড করছে যে আসলে এটাই সত্যি, হ্যাঁ, বা ভাবছে আমি জানি না এরকম। সো ওইটা আমার কাছে খুব ইরিটেটিং লাগে এবং দেখা যায় তখন ওই কারণে আমার একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়। অ্যান্ড আমি সবসময় আসলে আই নেভার ফাইট উইথ এনি ওয়ান, আমি নিজেকে আসলে ওখান থেকে একটু ডিস্টেন্ট করে ফেলি। দ্যাট ইজ মাই ইউজুয়াল রেসপন্স। মানে আমি যখন একবার একটু কোনো কারণে বিট্রেট ফিল করি, দ্যাট ইউনো আমি যেমনটা ভেবেছি ব্যাপারটা আসলে তেমনটা না, তখন আমি ওখান থেকে আস্তে করে সরে যাই, যেমন দিস ইজ নট মাই স্পেস। আচ্ছা, তোমাদের তো অনেক জায়গায় যেতে হয়, অনেক সোশ্যাল গ্যাদারিংয়ে শুটিংয়ে থাকতে হয়, যখন কাউকে পছন্দ হয় না কিংবা একটু অ্যাভয়েড করতে চাও তখন কি করো? তোমার ওয়েটা কি? আমি আমার মতো করে মোবাইলে থাকি, সারাক্ষণ মোবাইলে কিছু একটা করে থাকি। এমনিতেও আমি অনেক মোবাইল এগুলা। ফোন না থাকলে কি হতো? তাহলে আমি হয়তো বা একটু সেপারেট স্পেসে গিয়ে বসি বা স্ক্রিপ্ট পড়ার মধ্যেই থাকি সারাক্ষণ। মানে যদি এমনটা হয় যে আসলে আমার কমফর্ট জোনের বাইরে আছি আমি, তখন আমি যেই জায়গাটা যেই কাজটা করতে গিয়েছি আমি ওই কাজটার মধ্যে 100% ফোকাস করে যত দ্রুত আসলে শেষ করা যায় ওখান থেকে বেরিয়ে আসি, এই আর কি। মানে নাথিং এক্সট্রা। ওকে, কখনো কি তোমার এটা মনে হয় না যে পপুলারিটিও একটা কার্স? অনেক সময় যখন তুমি ইমোশনাল হয়ে আছো কিন্তু সবাই সেলফি তুলতে চাইছে, কিংবা কোনো অ্যাওয়ার্ড শোতে তোমার একটা ভালো কাজ আছে কিন্তু এই মেয়ে তো সবসময় অ্যাওয়ার্ড পায়, আমরা একটু ডার্ক হর্সদের অ্যাওয়ার্ড দিই, এরকম অনেক কিছুই তো আছে। তো
তোমার কি কখনো মনে হয়েছে পপুলারিটি কার্স? সি মানে বিটুইন সামওয়ান হু ইজ আ ডার্ক হর্স বা সামওয়ান হু ইজ আন্ডার রেটেড অ্যান্ড সামওয়ান ওভার রেটেড, যদি আমি নিজেকে বলি, আই উড 100% choose to be overrated because this is a blessing. ফেমাস হওয়া, ইট ইজ আ ব্লেসিং। এটা এত ইজি না। প্রত্যেকটা বাসায়, প্রত্যেকটা হাউস হোল্ডে মানুষ একটা আর্টিস্টের নাম জানবে, নিজের পার্ট অফ লাইফ মনে করবে। এটার মধ্যে যে আনন্দ আছে এটা অন্য কোনো কিছুর মধ্যেই নাই। যখন আমি দেশের বাইরে যাই এবং আন্টিরা বলে তোমার সব নাটক আমি দেখেছি, নতুন নাটক কেন করছো না, এখন আমি কি দেখব, আচ্ছা আর কারটা দেখা যায়, যখন এই ধরনের কথাগুলো আসে তখন আমার কাছে মনে হয় ও মাই গড, ওরা তো আমার প্রত্যেকটা কাজ দেখেছে, সিরিয়াসলি দেখেছে। এবং আমি একটা ডিসিশন এর মধ্যে নিয়েছি, আমি যদি এর মধ্যে নাটক আরও করি সেটা শুধুমাত্র বাইরে থাকা, দেশের বাইরে থাকা আন্টিদের জন্য করব। কারণ এর মধ্যে আমার এত আন্টিদের সাথে দেখা হয়েছে যারা আমাকে এই কথাটা বলেছে, আমার মনে হয়েছে আল্লাহ তারা তো আসলেই আমাকে মিস করছে। তাহলে তারা আমাকে বলছে আচ্ছা বাবা এই ওটিটি এটার তো আমি কেমনে করে সাবস্ক্রাইব করে, দেশের বাইরে থেকে তো আরও কষ্ট, আমি তো এটা পারছি না, ইউটিউবের তোমার নতুন কাজ কবে আসবে। তো তখন আমার মনে হয়েছে আসলেই তো মানে ওই এজ গ্রুপ তো আসলে ওদের জন্য তো অন্যান্যভাবে বা সব দেশের সব ফিল্মও তো আসলে দেশের বাইরে যায় না, তো তারা তো আসলে কিছু না কিছু দেখতে চায়, তো আই শুড ওয়ার্ক ফর দেম। তো সেই জন্য আমি এর মধ্যেই যে কানাডা যখন আমি গেলাম লাস্ট, তখন একটা আন্টির সাথে পরিচয় হয়েছে এবং আন্টির এই কথাগুলো শুনে আমার কাছে মনে হয়েছে আসলেই তো তাদের জন্য তো ইউটিউবটা অনেক সহজ এবং তারা কাজ দেখে, অ্যান্ড এই কাজগুলোই তাদেরকে বাংলাদেশের সাথে কানেক্টেড করে রাখে। কারণ তারা দেখছে বাংলাদেশে কী হচ্ছে, কোন জায়গা কতটুকু ডেভেলপ হয়েছে, ওই যে ওই অমুক রাস্তা এখানে তো তারাও গিয়েছিল, এই পুরান ঢাকাতে এখন এইটা, তো এই যে ওদের যে কানেকশনটা, এটাই তো ওদের কানেক্টেড হয়ে থাকার একমাত্র সোর্স। তো এইখানে আমি তাদেরকে কেন ব্যর্থ করবো, তারা তো আমাকে মিস করছে। তো এই ব্যাপারটা আমার কাছে আমার মানে থট প্রসেসটাকে একটু চেঞ্জ করেছে। আমার মনে হয়েছে না, তাহলে আমি আসলে বছরে কয়েকটা কাজ করব শুধুমাত্র এই যে আঙ্কেল আন্টিদের জন্য। আচ্ছা মেহজাবিন, তুমি যখন লাক্স চ্যানেলে সুপারস্টার হয়েছিলে, তারপর তো তোমার একে একে নাটকে চলে আসা এবং স্টারডম পাওয়া, পড়াশোনা আসলে শেষ করতে পেরেছিলে? না, লাইক আমার হচ্ছে গিয়ে ও লেভেলস করেছি, দেশের বাইরে পড়েছিলাম। তারপর ফ্যাশন ডিজাইনিং নিয়ে হচ্ছে গিয়ে খুব ইচ্ছে ছিল, সেখানে একটু পড়া হয়েছে, বাট তারপর আমার কাছে মনে হয়েছে ইন্টেরিয়র ডিজাইনিংটাই আসলে আমার প্যাশন এবং সেটাই আমার কন্টিনিউ করা উচিত। এবং টুকটাক এক্সপিরিয়েন্স আসলে নিজের ফ্রেন্ডদের কাজের মাধ্যমে নিয়ে আমার মনে হয়েছে ইফ আই ওয়ান্ট টু ডু সামথিং অ্যাপার্ট ফ্রম অ্যাক্টিং তাহলে এই কাজটাই করবো। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার মনে হয়েছে আমার আসলে ওই সময়টুকু হয় নাই। কিন্তু এখন যেহেতু তুমি কাজ কমিয়ে দিয়েছো, তোমার কি কোনো ডিগ্রি কিংবা কোনো একাডেমিক কোনো ডিগ্রির ইচ্ছে রয়েছে? সামথিং উইথ ইন্টেরিয়র ডিজাইনিং যদি পসিবল হয়, আমার মনে হয় এটা খুবই ফ্যান্টাস্টিক কিছু হবে। ওয়াও, দারুণ কিছুই হবে আসলে। তো তোমার ছোটবেলার কোন বিষয়গুলো তুমি মিস করো যেটা এখন তুমি করতে পারো না? লাইক আসলে বলতে গেলে অনেক কিছুই আছে, আবার অনেক কিছু নাই। মানে আমার মনে হয় প্রত্যেকটা এজেরই আসলে একটা মজা থাকে। এবং যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি যখন প্যারিসে গিয়েছিলাম আমার মনে হচ্ছে, হ্যাঁ, সো আমি ডিজনিল্যান্ডে গিয়েছিলাম। তো ডিজনিল্যান্ডে এর আগে আমার আসলে যাওয়া হয়নি। তো ডিজনিল্যান্ডের ব্যাপারে তো ছোটোবেলার অনেক ফ্যান্টাসি কাজ করতো ছোটোবেলা থেকে, বড় মানে ডিজনিল্যান্ডে যাব, কারণ তখন কার্টুন নেটওয়ার্ক আর এসব যখন দেখতাম বা ডিজনি চ্যানেল যখন দেখতাম, তো তখন থেকে আসলে ওই ইচ্ছে। তো এখন গিয়ে আমার এই যে ডিজনিল্যান্ডে যাওয়া হলো, বাট যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল আসলে ওই সময় আমার যে এক্সাইটমেন্টটা ছিল এখন কিন্তু ওইটা নাই, এবং সব কিছু অনেক চাইল্ডিশ মনে হচ্ছে। তো ওইটাই আর কি, প্রত্যেকটা এজের একটা সৌন্দর্য থাকে, একটা সময় থাকে, অ্যান্ড উইথ এজ পিপল চেঞ্জ, আমাদের ইচ্ছে ইন্টারেস্ট সব কিছু আসলে চেঞ্জ হয়ে যায়। তো সেই জায়গা থেকে অনেক কিছুই আছে যেগুলো ছোটোবেলা করা হয় নাই, করার ইচ্ছা আছে, বাট আমার মনে হয় ওগুলো না হয়ে থাকাটাই বেটার। তুমি একটা সিক্রেট বলো তো।
কোনো সিক্রেট নাই আজকে, এত এত সিক্রেট 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 কোনো সিক্রেট এই যে নাই। সবাই তোমার সাথে বারবার কাজ করতে চায়, ভিকি জাহেদের নাম এলেই কিন্তু তোমার অনেক কাজ চলে আসে। একটা সময় আশফাক নিপুণের অনেকগুলো ভালো কাজে, মিজানুর রহমান আরিয়ানের অনেকগুলো ভালো কাজে তোমাকে পেয়েছি। একবার কোনো পরিচালক তোমার সাথে কাজ করলে বারবার করতে চায়, এই রহস্যটা আসলে কি? আচ্ছা, উনাদেরকে পডকাস্ট আনবেন না কখনো? হবে হয়তো, অবশ্যই। তাদের কাছ থেকে তো আমরা দে বিভিন্ন ক্যান সময় আনসার শুনেছি। ইট বেটার। আমি আমার আসলে আমার মনে হয় যাদের সাথে আমার বারবার কাজ হয় তাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হয়ে যায়, এবং মানে সেটার ওনারাও পেছনে কি কোনো ফর্মুলা আছে আন্ডারস্ট্যান্ডিং ভালো করবার জন্য? না, ভালো করার জন্য তো আসলে কোনো আমার মনে হয় ভালো পারফরমেন্সের উপরে আর কোনো ফর্মুলা থাকতে পারে না। এখন হয়তো বা তাদের চোখে আমার পারফরমেন্সটা তারা যেটা চায় সেটার কাছাকাছি ভালো হতে পারফরমেন্স পারে। ছাড়াও কিন্তু আরো অনেক কিছু লাগে, যেমন তুমি অসম্ভব পাংচুয়াল একজন মানুষ, এবং তুমি যে কোনো জায়গায় সময়ের আগে চলে যাও, যেটা এই সময় আসলে অনেক বড় একটা ব্যাপার এই So, জ্যামের শহরে। আমার মনে হয় এই যে টুকটাক আমার হয়তো বা কয়েকটা ভালো দিক, এবং আমি যেই কাজগুলো করতে চাই, আমি যেই কাজগুলো নিয়ে অনেক প্যাশনেট, হয়তো বা তারাও হয়তো বা ওই রকমই একটা ভিশন দেখে। তো যখন দুটা মানুষের ভিশন মিলে যায় তখন তাদের প্রফেশনাল রিলেশনশিপটা অনেক স্ট্রং হয়ে যায়। তো আমার এই যে যেই কয়েকটা আপনি নাম নিলেন, ভিকি ভাইয়া, আশফাক মিজানুর নিপুণ রহমান ভাইয়া, আরিয়ান। আরিয়ান ভাইয়া, দেখেন ওনাদের সাথে কিন্তু আমার ভিশনটা ওই সময় হয়তো বা মিলে গেছে। যখন আরিয়ান ভাইয়া এই যে রোম্যান্টিক কাজগুলো করতেন তখন আমার ইচ্ছে ছিল আমি আসলে রোম্যান্টিক কাজগুলো করব, এবং দুজনের ভিশনটা আসলে একটা জায়গায় গিয়ে মার্জ হয়েছে। তারপর যেই কাজগুলো আসলে আশফাক ভাইয়া করে, হয়তো বা ওনার সাথে আমার যেই কাজগুলো করা হয়েছে সেগুলো একটু অফ ট্র্যাক, উইমেন সেন্ট্রিক, উইমেন লিড নিয়ে। তো আমারও তো একটা লাইফের ফেজ গিয়েছে যখন আমার এইটাই দরকার ছিল, এটাই আমি করতে চাচ্ছিলাম। তো তখন গিয়ে আসলে ওনার সাথেও আমার এই কানেকশনটা তৈরি হয়। অ্যান্ড ভিকি ভাইয়ার ফেভারিট জনরাইজ থ্রিলার, আমার ফেভারিট জনরাইজ থ্রিলার। সো ইয়েস, তো ওই জায়গায় আসলে ভিকি ভাইয়ের সাথে আমার অনেক বেশি মিল, এবং উনি যেইভাবে আসলে একটা জিনিস এনভিশন করেন, আমি ওখানে গিয়ে আমার ভিশনটা শেয়ার করি, ওইটা মাঝে মাঝেই বেশিরভাগ সময়ই আসলে আমাদের মিলে যায়। তো সেই জায়গা থেকে ওনার সাথেও আমার আসলে এতগুলো কাজ হয়েছে। তুমি কি একটা ওয়ার্ড মিস করো? কি ওয়ার্ড? সিন্ডিকেট। সিন্ডিকেট একটা সময় তোমাদের কয়েকজনের সাথে আসলে এই ওয়ার্ডটা অনেকে যুক্ত করে দিত, কারণ তোমরা সবাই একসাথেই কাজ করতে, কাছাকাছি ডিরেক্টর, কাছাকাছি অ্যাক্টর অ্যাক্ট্রেস। হ্যাঁ, কিন্তু এখন তো সেই সিন্ডিকেটটা ভেঙে গেছে আর কি। এখন তোমরা অনেকেই ফিল্মে কনভার্ট করেছো। তারপরও এখন অনেকেই লেখেন যে মেহজাবিন কেন নাটকে অভিনয় করেন না, কেন তাকে দেখতে পাই না। তুমি এটার কি ব্যাখ্যা দেবে? কোনো ব্যাখ্যা নেই, দ্যাটস টাইম। মানে প্রত্যেকটা জিনিসের একটা টাইম থাকে। একটা টাইমে অনেক রোম্যান্টিক কাজ হতো, সব রোম্যান্টিক কাজ আমি করতাম। একটা সময় হচ্ছে অনেক অফ ট্র্যাক কাজ হতো, অনেকগুলো অফ ট্র্যাক কাজ আমি করেছি। অ্যান্ড ওই অফ ট্র্যাক কাজে আমার কো আর্টিস্ট বারবার একজন দুজন মিলে গেছে। কিছু ভার্সেটাইল ক্যারেক্টার্স করার চেষ্টা করেছিলাম। আই লাভ ভার্সেটালিটি অ্যান্ড আই ওয়ান্ট টু বি এ পার্ট অফ ইট। একই ওয়েতে নিশো ভাই, উনি একজন দুর্দান্ত ভার্সেটাইল আর্টিস্ট, অ্যান্ড আমার আর ওনার ভিশনটা আসলে একটা সময় মিলে যায়, এবং আমরা যেই গল্পগুলো করতে চাই সেগুলো আমাদের কাছে আসছিল, বারবার কাজ হচ্ছিল। তো ইটস জাস্ট আ ফেজ। অ্যান্ড এখনকার ফেজ হচ্ছে যে যার মতো হচ্ছে গিয়ে কাজ করছে। এখন ওই ভিশনটা আসলে মিলছে না, কারণ এখন আমার কো আর্টিস্টরা একরকম করে নিজেদের ক্যারিয়ারটা ভাবছে, আমি একরকম করে আমার ক্যারিয়ারটা ভাবছি। তো এখন আসলে মিলছে না, সামনে গিয়ে হয়তো বা আবারও মিলবে কোনো একটা সময়, কারণ ট্রেন্ড তো চেঞ্জ হতে থাকে। সো ওই ট্রেন্ডের সাথে আসলে আমরাও চেঞ্জ হতে থাকি, এবং আমার মনে হয় টাইমের সাথে নিজেকে চেঞ্জ করাটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং দ্যাট ইজ দ্য ওয়ে টু সাকসেস। তো তখন হয়তো বা এই ধরনের কথাবার্তা হয়েছিল, অফকোর্স আমার চোখেও পড়েছিল, বাট সি টাইম উইল অলওয়েজ গিভ অ্যান আনসার। এই যে এটাই হচ্ছে আনসার। এখন সবাই চাচ্ছে কিন্তু পাচ্ছে না, এখন হোয়াট টু ডু। তবে ট্রেন্ড যেমন চেঞ্জ হয়, তারকা খ্যাতিও তো সবসময় একরকম কি থাকে? অনেক সময় হয় না যে তারকা খ্যাতি চলে গেছে, কেউ হয়তো সেলফি তুলতে চাইছে না, কেউ হয়তো আগের মতো ভালোবাসছে না, আগের মতো লাইক আসছে না।
তারকা খ্যাতি হারাবার কখনো ভয় হয়? এইটা আমি আর আদনান আমরা এই কথা নিয়ে অনেক মানে মাঝে মাঝেই ডিসকাস করি আর কি। সো ও যেমন আমাকে অনেক বেশি এটা নিয়ে মোটিভেট করতে থাকে। ও আমাকে বলে দ্যাট একটা সময় কিন্তু তোমার হচ্ছে তুমি এখন যেরকম জায়গায় আছো এটা কিন্তু থাকবে না। সো ওটার জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করো। আইদার নিজেকে এমন আর্টিস্ট বানাও যে তোমার রিপ্লেসমেন্ট কখনোই আসলে পাওয়া যাবে না, অর লার্ন টু অ্যাকসেপ্ট ইট, রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করতে শিখো। মানে এই দুটো জিনিস যখন একটা মানুষ নিজের মধ্যে নিয়ে আসে তখন আমার মনে হয় সব কিছুই আসলে ইজি লাগে। সো আই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট একটা সময়ে ব্রিলিয়েন্ট আর্টিস্টরা কাজ করবে অ্যান্ড ওরাই হচ্ছে ইন্ডাস্ট্রি লিড করবে, করছেও এখনও। তো তখন হয়তো বা আমার কিংবা আমার আগের জেনারেশন যারা আছে তাদের হয়তো বা জায়গা থাকবে না, বাট ইজন্ট দ্যাট পার্ট অফ লাইফ? সবাই কি মানে গ্রাফটা তো সবসময় হচ্ছে গিয়ে লাইক এখানে থাকে না, এটা তো এরকম করে একটু নামবে একটু উঠবে একটু নামবে একটু উঠবে। বাট ওই যে ওই সময়টাতে আমি কি দিতে পারছি, আমি ভালো কোনো কিছু করতে পারছি কি না, সেটার জন্য লাইক ইউ নিড টু বি আ ভেরি গুড ক্যারেক্টার আর্টিস্ট। মানে তখন আসলে ওইরকম ক্যারেক্টার সাজানো হবে তোমার জন্য দ্যাট হয়তো বা ইউ আর নট দি ফিমেল লিড, বাট ইউ আর আ ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার ইন দ্য ফিল্ম অর ইন আ সিরিজ, ওয়েব ফিল্ম বা যেটাই হোক না কেন, ইউ আর আ ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার। ওই ক্যারেক্টারটা রিপ্লেসেবল না। সো আই ওয়ান্ট টু বি দ্যাট আজকে থেকে 20 বছর পর আমি এমন ক্যারেক্টার করব যেটা মানুষ হয়তো বা আচ্ছা এটা ওর জন্যই পারফেক্ট। তার মানে তুমি সারা জীবন অ্যাক্টিং করতে চাও? ইয়েস, ওয়াই নট? আমি তো এর বাইরে কোনো কিছু পারি না। ইন্টেরিয়র ডিজাইন মোটামুটি নতুন, বাট ইয়েস আমি মানে আই থিঙ্ক স্টিল দের ইজ আ লট টু লার্ন অ্যান্ড আমি আমার অ্যাক্টিং ক্যারিয়ারের কারণেই যতটুকু অর্জন আমার সব কিছু এটার জন্য, যতটুকু ভালোবাসা অডিয়েন্সের কাছ থেকে পাওয়া, দ্যাটস ফর অল মাই অ্যাক্টিং প্রজেক্টস। এর বাইরে তো আর কোনো কিছু না। তো দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু কন্টিনিউ। এখন কন্টিনিউ করতে পারবো কি পারবো না, দিস ফিউচার উইল টেল। অ্যান্ড কন্টিনিউ না করতে পারলেও আই উড অলওয়েজ লুক ব্যাক দ্যাট আই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম, আই হ্যাড আ ওয়ান্ডারফুল ক্যারিয়ার। মানে এর থেকে সুন্দর আর কি হতে পারে? I would be anyway happy. তবে তুমি কি দেশে থাকবে সবসময়? হয় না যে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এখন বিদেশমুখী, অনেকেই দেশের বাইরে আছেন কিংবা একটা সেকেন্ড অপশন হিসেবে রাখছেন, তোমার সেরকম কোনো প্ল্যান? আমার তো চাইল্ডহুডই আসলে দেশের বাইরে ছিল। তো যখন আমি দেশের বাইরে বড় হয়েছি তখন আমার কাছে মনে হতো দেশে আমি কখনোই থাকতে পারবো না, এটা আমার জন্য একদম পসিবল না। বাট দেখেন দেশে এসে আমার কিন্তু জাকিয়ে বসেছে। সো ইউ নেভার নো আসলে ফিউচারে কি হবে না হবে। বাট আমি বাংলাদেশে থাকাটা, বাংলাদেশ মানুষ, বাংলাদেশ আমাকে যতটুকু যা দিয়েছে অ্যাজ এ বাংলাদেশি পার্সন আই এম ভেরি মাচ প্রাউড। অ্যান্ড যতটুকু যা পেরেছি এই সাকসেস তো আসলে আমার দেশের মধ্যেই আমার অর্জন। তো আমি যদি এখানে সুন্দর করে থাকতে পারি এবং নিজের জীবনটাকে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি, এর থেকে ভালো আর কোনো কিছু হতে পারে না। ডেফিনেটলি আমি এখানে সবার মাঝে সবাইকে নিয়েই থাকতে চাই। একদম। এবং তোমার ফ্যামিলি রয়েছে, তোমার সাথে একটা বিউটিফুল ফ্যামিলি। আমি একটু তাদের নিয়ে কথা বলতে চাই, বিশেষ করে তোমার ছোট বোন যাকে আমরা রিসেন্ট টাইমসে দেখছি অ্যাক্টিং করতে, মডেলিং করতে, মালাইকা চৌধুরী। এবং মালাইকা চৌধুরী তোমার কি মনে হয় যে ইন্ডিভিজুয়ালি যদি আসতো তাকে নিয়ে এত ট্রল হতো না? আমি প্রায়ই দেখি যে বিভিন্ন সমালোচনা হচ্ছে কিংবা অ্যাওয়ার্ড শোর আগে বলা হচ্ছে যে ওই তো অ্যাওয়ার্ড পাবে কারণ মেহজাবিন তো আছে, কিন্তু ফাইনালি গিয়ে সেটিও হয়নি। তো কি বলবে তুমি এই বিষয় নিয়ে? ভাইয়া, প্রত্যেকটা জিনিসের একটা গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড থাকে। আমি তো কারো বোন হয়ে বা কারো মেয়ে হয়ে ইন্ডাস্ট্রিতে আসি নাই। ফর এ ভেরি লং টাইম আমাকেও তো ট্রল করা হয়েছে বিকজ অফ মাই ব্যাড অ্যাক্টিং স্কিলস। আমি ঠিকমতো হচ্ছে ডায়লগ ডেলিভারি দিতে পারি না, অনেক কিছু নিয়ে ট্রল করা হয়েছে। তো ট্রলিং উইল নেভার স্টপ, বাট দ্য অ্যান্সার ইজ অলওয়েজ গুড ওয়ার্ক। সো মালাইকার ক্ষেত্রেও আসলে
ও যেটা ফেস করছে দিস ইজ পার্ট অফ ক্যারিয়ার। ও যখন একটা পাবলিক ফিগার হবে এটার ভালো দিকও থাকবে এবং নেগেটিভ দিকও থাকবে। তো আমি অলওয়েজ ওকে বলেছি ইউ ফোকাস অন দ্য পজিটিভ সাইড, অ্যান্ড পজিটিভ সাইডে ফোকাস করে তুমি আসলে যে কোনো ক্রিটিসিজমের অ্যান্সারটা ভালো কাজের মাধ্যমে দাও এবং ইমপ্রুভমেন্টের মাধ্যমে দাও। বিকজ ও তো মাত্র এখন পর্যন্ত 2টা কাজ করেছে, আরেকটা সামনে আসবে। তো এই 2টা কাজের মাধ্যমে একটা মানুষকে তো জাজ করাটা কতটুকুই বা ঠিক হতে পারে। সো প্রত্যেকটা মানুষের টাইম লাগবে। দেখেন আমি আমার ফার্স্ট মেরিল প্রথম আলোয় বলছি, কারণ এটা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত আফটার ন্যাশনাল অ্যাওয়ার্ড দিস ইজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, তাই না? সো আমি আমার ক্যারিয়ার 2017-তে শুরু করে 2018-তে আমার প্রথম মেরি অ্যাওয়ার্ড পেয়েছি। সো আফটার 8 years। আর মালাইকার প্রথম নাটক আর আজকের দিন 8 মাসও হয় নাই। তো আসলে কি পাবে? 8 বছর পরে দেখা যাক ও কি করে। মানুষ কি ওয়েট করতে রাজি আছে? আই হোপ সো। ওর যদি ইচ্ছা থাকে, ওর যদি ওই ক্যালিবার থাকে, ও ওয়েট করবে এবং ও নিজের মতো করে নিজের একটা রাস্তা তৈরি করবে, নিজের মতো করে ও এগিয়ে যাবে। অ্যান্ড ট্যালেন্ট থাকলে ও সামনে যাবে, ট্যালেন্ট না থাকলে ও আসলে শি উইল ফাইন্ড আনাদার ওয়ে অফ সার্ভাইভিং অর আনাদার প্রফেশন। তো আমার মনে হয় চেষ্টা করতে কোনো ক্ষতি নেই। এবং অডিয়েন্সেরও আসলে প্রত্যেকটা মানুষকে আমাকে যেমন 8 বছর সময় দিয়েছে, তাকেও 1-2 বছর দিক, সমস্যা কোথায়? অবশ্যই দেবে। এবং আমি মালাইকার ভেতর সেই চেষ্টাটি দেখেছি, নিশ্চয়ই সে ভালো করবে ইনশাল্লাহ। মেজাবেন, বিয়ে হলে হয় না যে মেয়েরা যখন বাবার বাড়ি ছেড়ে হাজব্যান্ডের বাড়ি যায় তখন ন্যাচারালি কিছু আবেগী মুহূর্ত মাথায় চলে আসে। এবং আমি তোমাকে দেখেছি যে বিয়ের দিন কান্না করতে, যখন তোমাকে পাত্রস্থ করা হচ্ছিল শ্বশুর শাশুড়ির কাছে কিংবা বউ ভাতেও আমি দেখেছি বেশ কয়েকবার তুমি কান্না করেছো। বিয়ের দিন আসলে কি মনে হচ্ছিল যখন একদম কবুল বললে তুমি? হ্যাঁ, ওই সময় আমি আমি তার আগের দিন সারা রাত ঘুমাই নেই। তো আমি দেখছিলাম হচ্ছে বাসায় সবাই একটু লেট নাইট করেই ঘুমিয়েছে, কিন্তু আমি কোনোভাবেই আমার ঘুম আসছিল না। তাসিন ওই দিন আমার বাসায় ছিল, আমার পাশেই আমার বেডে ওর বেবিকে নিয়ে শুয়ে আছে। আমি হচ্ছে গিয়ে আশেপাশে খালি এদিক ওইদিক এরকম করছি এবং কোনোভাবেই ঘুম আসে না। আর সকাল 7টা না 8টার দিকে হচ্ছে আমার মেকআপ আর্টিস্টের ওখানে যেতে হবে রেডি হওয়ার জন্য। তো 3টা বাজে, 4টা বাজে, 5টা বাজে, আমি ঘুমাতেই পারছি না। আর আমাকে মেকআপ আর্টিস্ট জাহিদ ভাইয়া উনি বলে দিয়েছে অবশ্যই অনেক ঘুমায় আসবা, না হলে একদম ফ্রেশ লাগবে না, ফেস অনেক ড্রাই লাগবে, মেকআপ ঠিক মতো বসবে না। সো আমি একদম অপোজিট কাজটাই করছিলাম ওই মুহূর্তে। সো কোনোভাবেই আমার ঘুম আসছিল না। আর একটা সময় আমার শুধু মনে আছে 5:30 6টার দিকে এরকম সময়, যখন একটু আলো আর কি। তো তখন আমি বেডরুম থেকে বের হয়ে এসে ড্রয়িং রুমে সোফাতে অনেকক্ষণ বসে থাকি এবং আমি বলো না, সময় নাও। সব মেয়ের জীবনে আসলে বোধহয় এমন মুহূর্তটা আসে, তাই না? সো আমার মনে আছে আমি প্রত্যেকটা দেয়ালের দিকে তাকাচ্ছিলাম। তখন মনে হচ্ছিল এটা আমার বাসা এবং আমি এখানে এটার পরে থাকবো না। আশা হবে কিন্তু কেমন ফিলিং হবে, সরি। সো ওইটাই আর কি। আমি প্রত্যেকটা কর্নারের দিকে তাকায় আমার মনে হচ্ছিল এই জিনিসটা তো আমরা অমুক বছরে কিনেছিলাম, এটা এখান থেকে কেনা, এটা এখান থেকে কেনা। সো এরকম করতে করতে আসলে সকাল হয়ে যায়। তারপর সব জিনিসপত্র নিয়ে রেডি হওয়ার জন্য বের হয়ে যায়। তো ওই রাতটা আমার কাছে একটু
অন্যরকম ছিল। ডিফিকাল্ট মনে হয়েছিল। একটু মাকে নিয়ে শুনি, শ্রদ্ধা গাজ্জালা চৌধুরী। এবং তুমি একবার বলেছিলে যে তুমি যখন লাক্স চ্যানেলে সুপারস্টারে অংশ নিয়েছিলে, হঠাৎ করে একদিন দেখছিলে যে মা অনেক টায়ার্ড হয়ে একটা সিটে ঘুমিয়ে পড়েছিল, এবং সেই দিনই তুমি প্রমিস করেছিলে যে জগতের সব সুখ মা বাবার কাছে একদিন এনে দেবে। এবং মায়ের স্যাক্রিফাইসগুলোর কথা যদি তুমি একটু বলো আমাদেরকে। আপনি যে দিনের কথা বলছিলেন ওই যে তখন অডিশন রাউন্ডগুলো চলছিল। সো অডিশন দেওয়ার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম থেকে আমরা ঢাকা এসেছিলাম। আর তখন আমার ছোট ভাইয়ের বয়স ছিল হচ্ছে 3.5। ওকে। একদম ছোট, মানে কোলে থাকে আর কি এরকম। সো আমরা ঢাকায় আসি হচ্ছে বাসে করে। এবং এখানে ঢাকাতে কোনো আমাদের যে রিলেটিভস আছে তাদেরকে আমি একদম আম্মুকে বলি যে কোনো রিলেটিভস থেকে কিছু বলা যাবে না, কারণ আমি গিয়ে আউট হয়ে যাব, কেমন লজ্জা, কোনো কিছু বলবো না। সো এখানে এসে আমাদের হোটেলে উঠতে হবে, কারণ একদম কোনোভাবেই কাউকে জানাবো না। সো তখন হচ্ছে এরকম সারা জার্নি করে এসে আমি সকালবেলা অডিশনের জন্য হচ্ছে গিয়ে ভেন্যুতে ঢুকে যাই এবং রাত হয়ে যায়, মানে সকাল 11টা থেকে রাত 12টা 1টা এরকম সময় হয়ে যায়। আর বাইরে হচ্ছে গিয়ে সব বাবা মায়েরা হচ্ছে গিয়ে বসে আছেন আর কি, গার্ডিয়ানরা হচ্ছে গিয়ে ওয়েট করছেন যে ভিতরে তাদের মেয়েরা আছে এবং শেষ হলে নিয়ে যাবে। তো আম্মু আমাকে এরকম ফোন করছিল যে আচ্ছা আর কতক্ষণ, অনেকক্ষণ এখানে আলিশান খুব দুষ্টুমি করতেছে, ওর আর ভালো লাগতেছে না, কি অবস্থা বলো এরকম। আম্মু আরেকটু আরেকটু আরেকটু, এই আরেকটু আরেকটু একটু করতে করতে অনেক রাত হয়ে যায়। এবং রাতে আমাদের আবার হোটেলে গিয়ে থাকবো নাকি হচ্ছে গিয়ে চলে যাব, আবার চট্টগ্রাম ব্যাক করব। তো তখন হচ্ছে গিয়ে টপ 25-এ আমি সিলেক্ট হই আর কি, ওই দিন হব। তো ফাইনালি টপ 25-এ সিলেক্ট হয়ে যায় এবং বাইরে এসে দেখি আম্মু হচ্ছে গিয়ে গরমের মধ্যে, তখন সম্ভবত অক্টোবর মাস, সেপ্টেম্বর অক্টোবর হবে। তো গরমের মধ্যে হচ্ছে গিয়ে আলিশানকে এরকম কোলে নিয়ে বসে আছে একটা চেয়ারে। আর আলিশান এরকম ঘাম, মানে খুবই খারাপ অবস্থা, ওর ডিহাইড্রেটেড হয়ে গেছে। হ্যাঁ, আম্মু আমার দিকে হচ্ছে এরকম করে তাকাইছে, তাকানোর পর তখন ওই মুহূর্তটা দেখে আমার মনে হয়েছে এই যে মানে প্রত্যেকটা বাবা মায়ের এখানে এই যে অপেক্ষা, এই কষ্ট, এই এই যে স্যাক্রিফাইসটা নিজের সন্তানের সাকসেসের জন্য। এবং এখানে আমার আম্মু আছে, এই যে এত ছোট একটা বাচ্চা নিয়ে সারাটা দিন একটা চেয়ারের মধ্যে, উপরে ছাদ নাই, এরকম বাইরে একটা ওপেন ভেন্যুতে বসে থাকা। আর ওই দিন রাতে আমরা হচ্ছে ডিসিশন নিয়েছিলাম আবার ব্যাক করব। সো আবার বাসের একটা জার্নি করে আবার চট্টগ্রাম চলে যাওয়া। সো এই জিনিসগুলো, এই কষ্টগুলো আমাদের আগে কখনো করা হয় নাই, কারণ আব্বু সবসময় থাকতেন সাথে। ওই সময় আব্বু দেশের বাইরে ছিলেন, আম্মু একা, কাউকে না বলে এখানে আসা। তো তখন আমার কাছে মনে হয়েছে এই যে এখন যে কষ্টটা করছে, আমি আসলে লাইফে এতটা সাকসেসফুল হতে চাই যে আব্বু আম্মুর আসলে কোনো কিছুতে কষ্ট না করতে হয়। ওরা যেই জিনিসটাই ধরবে আমি যাতে ওটা তাদেরকে দিয়ে দিতে পারি, এবং সেটা যাতে তাদের চাইতে না হয়, চাওয়ার আগেই যাতে আমি সেটা সামনে দিয়ে দিতে পারি। তো এই ইচ্ছাটা ওই দিন আমার মধ্যে আসলে তৈরি হয়। কতটুকু করতে পেরেছি আমি জানি না, কিন্তু আমার সবসময় চেষ্টা ছিল দ্যাট আমার ফ্যামিলি অনেক কমফোর্টেবল একটা লাইফ কাটাবে, অ্যান্ড ওই কমফর্টটুকু আমি দিতে চাই। এবং আই উইশ দ্য সেম ফর এনি হার্ড ওয়ার্কিং উইমেন ইন আওয়ার ইন্ডাস্ট্রি, যে ও এতটা ইন্ডিপেন্ডেন্ট যাতে হতে পারে, দ্যাট ও ওই ক্ষমতাটুকু রাখে যে ওর ফ্যামিলিকে ও নিজে টেক কেয়ার করতে পারবে। সো আই উইশ দ্যাট। এই জন্য আমার হচ্ছে গিয়ে আই অলওয়েজ হ্যাভ দিস সফট কর্নার ফর হার্ড ওয়ার্কিং উইমেন। আমার সবসময় মনে হয় এনি উইমেন ইন এনি সেক্টর, ও যখন হার্ড ওয়ার্কটা করে, আমি মন থেকে আই উইশ দ্যাম অল দ্য ভেরি বেস্ট, বিকজ ও আসলে ওই স্বপ্নটুকু দেখেছে টু বি ইন্ডিপেন্ডেন্ট ইন লাইফ,
ও যাতে হচ্ছে ওর ফ্যামিলির পিলার হয়ে দাঁড়াতে পারে, এটা যাতে পূরণ হয়। সো আই অলওয়েজ ফিল ভেরি মাচ ফর এনি হার্ড ওয়ার্কিং উইমেন। এবং শুধু স্বপ্ন দেখলেই হয় না, স্বপ্নকে বাস্তবায়নও করতে হয়। এবং তুমি সবসময় ফ্যামিলির পাশে যেভাবে থেকেছো, আমি একবার দেখেছিলাম যে স্কয়ার হসপিটালে তুমি বাবার একদম চিকিৎসার শুরু থেকে শেষ পর্যন্ত এমন কিছু নেই যে করনি। তখন তুমি কি, এখনো তো তুমি সুপারস্টার, সবাই আসছে ছবি তুলতে চাইছে, কিন্তু তুমি বাবার জন্য পাশে থেকেছো। ওই মুহূর্তে আমি তোমাকে একাই দেখেছিলাম। এটা যে কোনো সন্তানই আসলে হয়তো বা করবে, এটা আলাদা কোনো কিছু না। বাট ইয়েস, আমি অলওয়েজ মানে আমার কাছে ফ্যামিলি ভ্যালিউসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং এই জায়গার থেকে আমার হাজব্যান্ডের প্রশংসাও করতে হয়। আমাদের দুজনের একটা জায়গায় অনেক বেশি মিল, আমরা অনেক বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড। মানে পরিবার 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 পরিবার, দ্যাটস লাইক দ্য প্রায়োরিটি ফর আস। মানে আমি ওর মধ্যেও এই জিনিসটা দেখেছি, ওর ফ্যামিলির জন্য মানে জান দিয়ে দেবে এরকম আর কি। তো এই জিনিসটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। অ্যান্ড আমার কাছে মনে হয় এটাই মোস্ট ইম্পর্ট্যান্ট ইন আ পারসন। যখন আমি আমার লাইফ পার্টনার চুজ করব, তখন এই গুণটা তার মধ্যে আসলে থাকতে হবে, দ্যাট ও আসলে নিজের ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসবে, অনেক টেক কেয়ার করবে, এবং সেটাই তার লাইফে প্রায়োরিটি হবে। আসলে একা একা তো কেউ এগিয়ে যেতে পারে না। ফ্যামিলি তো তোমাদের, আমরা বলছিলাম যে পাওয়ার কাপল, তো পাওয়ারের পেছনে পাওয়ারটা হচ্ছে ফ্যামিলি, এবং ফ্যামিলির সবার আশীর্বাদ রয়েছে বলেই কিন্তু হয়তো তোমরা এগিয়ে যেতে পারছো। তোমার কি মনে হয়? না, ডেফিনেটলি আমার মনে হয় ফ্যামিলির সাপোর্ট না থাকলে কেউই আসলে লাইফে অনেক বেশি এগিয়ে যেতে পারে না। আমার ফ্যামিলির সাপোর্ট না থাকলে আমি হয়তো বা কিছুই করতে পারতাম না। এরকম অনেক অনেক সুন্দর ট্যালেন্টেড মেয়েরা থাকে যাদের ফ্যামিলি সাপোর্টটা না থাকার কারণে ওরা কোনো ধরনেরই জব করতে পারে না। হাজব্যান্ডের সাপোর্ট না থাকার কারণে তারা হচ্ছে গিয়ে নিজের ক্যারিয়ারটা হয়তো বা ডক্টর বা কিছু একটা, ওই জবটাকে কন্টিনিউ করতে পারে না। শ্বশুরবাড়ির সাপোর্ট না পাওয়ার কারণে লাইফে কিছুই করতে পারছে না। তো এই সাপোর্টটুকু অনেক বেশি দরকার। সেই জায়গা থেকে আই এম সুপার ব্লেসড। মানে আই গট লাইক মাই এন্টায়ার ফ্যামিলি, এটা আদনানের দিকে হোক আমার দিকে হোক, মানে আমি কাজ না করলে ওরা বলে কাজ করো, এটা করো, ওইটা করো, এটা পড়ো, এটা সুন্দর লাগবে, এটা মানে ওরা আমাকে যেইভাবে মোটিভেট করে, মানে আই থিঙ্ক মানে এই মোটিভেশনটা না থাকলে আমিও হয়তো অনেক পিছিয়ে যেতাম। আসলে বলে না যে ভালোবাসা হচ্ছে রেসিপ্রোকাল, তুমি দিলে সেটি পাবে, এবং তোমরা দুজন দুজনকে সেটি দিচ্ছ। তোমাদের ফ্যামিলিরা তোমাদের পাশে বটবৃক্ষের মতো রয়েছে। পরিবারের কথার পরে আসলে কোনো কথাই থাকতে পারে না। কিভাবে কিভাবে যেন দেখতে দেখতে আমাদের আজকের পডকাস্টের একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমরা। আমার তো খুবই ভালো লেগেছে মেহজাবিন, এবং থ্যাংক ইউ আমার প্রথম গেস্ট হয়ে আসবার জন্য। তোমার কেমন লাগলো? আমি কি পাস করেছে? ইয়া 90 out of 100। ওকে, 10 মার্কস পরবর্তী সেশনে নিয়ে নেব। আর হয়ে যাবে। ওকে, ফ্যান্টাস্টিক, জাস্ট কিডিং। খুবই ভালো লেগেছে। অনেকদিন পর আসলে মন খুলে কিছু কথাও বলতে পেরেছি। টিপিক্যাল কোনো ইন্টারভিউ এর মতো ব্যাপারটা হয়নি। মনে হচ্ছিল আমার একজন কলিগ, একজন ফ্রেন্ডের সাথেই কথা বলছি, একজন বড় ভাইয়ের সাথে কথা বলছি। এই ফিলিংটা আসলে সব জায়গায় পাওয়া যায় না। সো আই থিঙ্ক মাত্র তো শুরু, সামনে এরকম হট সিটে অন্য তারকারা বসবে এবং সেই ইন্টারভিউগুলো আমি দেখব, এবং তুমি অবশ্যই দেখবে এবং শেয়ার করবে। অবশ্যই। যে সন্তান ক্যারিয়ারের শুরুতেই ব্রত নিয়েছিল জীবনের প্রতিটি সাফল্য মা বাবার জন্য অর্জন করবে, জগতের সব সুখ যেন মা বাবার পদতলে হাজির করতে পারে, এমন সন্তানকে তো স্বয়ং সৃষ্টিকর্তাই প্রতিনিয়ত সাহায্য করবে। কারণ মা বাবার দোয়া নিয়ে যে এগিয়ে যেতে পারে, সাফল্য তার অনিবার্য। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, ইটস টাইম টু সাইনিং অফ। দেখা হচ্ছে আগামী শনিবার রাত 9টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও 3 রাত 93.6 FM। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। শুভরাত্রি।